আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের একটা নতুন গরম গরম ক্লাস শুরু করে দিলাম। সেটা হচ্ছে আমরা নাটক পড়তেছিলাম, নাটকের উপরে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, তারপরে মূল নাটকের প্রথম অংশ অর্থাৎ প্রথম অঙ্ক প্রথম দৃশ্য গতদিন শেষ করছি। আগের ক্লাসটা চেষ্টা করব একটু বড় করতে, কারণ এখানে আমাদের দুইটা দৃশ্য আমি তোমাদেরকে পড়াতে চাই, সেটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়। তো তোমরা এক এক করে সবাই যুক্ত হয়ে যাবে ক্লাসে, এটাই আমার আশা। শরীরটা খুব একটা ভালো না আর কি, অনেকদিন ধরেই মানে সপ্তাহখানিক ধরে শরীরটা খুব খারাপ যাইতেছে। তারপরও তোমাদের সাথে পড়াতে আসলে এই শরীরটা যে খারাপটা বোঝা যায় না, হ্যাঁ, কারণ মাথা তো অন্যদিকে থাকে। তো মস্তিষ্ক যদি ব্যস্ত না থাকে তাহলে আসলে অসুস্থতাটা খুব ভালো মতো বোঝা যায়। তো আমি চাই তোমাদের সাথেই ব্যস্ত থাকতে এবং যতটুকু পারি আজকে ততটুকু পড়াই দিতে। তো তোমরা একটু যুক্ত হও ক্লাসটাতে। তোমরা ক্লাসটাতে যুক্ত হলে আমি তোমাদের সাথে পড়াটাকে শুরু করে দিতে পারি। আমি একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড টাউন্ড চেক করি। আমি একটু খেয়াল করি, তোমাদের ক্লাসটা একটু খুঁজে নিই, সাউন্ড চেক করি, তারপর দেখি সাউন্ড টাউন্ড চেক করি। আমি একটু খেয়াল, হ্যাঁ, একদম 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 ঠিক আছে, একদম ঠিক আছে বলা যায়, তাই না? একদম ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু বলি। প্রথমত প্রথম যেই ইয়েটা ছিল, কি বলে, দৃশ্যটা ছিল, আমাদের এই অঙ্কে টোটাল 4টা অঙ্ক আছে এবং 12টা দৃশ্য আছে। তো আমরা প্রথম অঙ্কে অর্থাৎ প্রথম খণ্ডে আমরা যদি একটু দেখি, প্রথম দৃশ্যটা পড়ার সময় একটা গ্যাঞ্জাম হয়, তাই না? একদম দেখো, প্রথম দৃশ্য যখন আমরা পড়তেছিলাম তখন আমরা একটা জিনিস দেখলাম। কি জিনিস দেখলাম বলো তো? নবাবের দল, হ্যাঁ, নবাব এবং তার অনুসারী দলবল নিয়ে সে ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ করলো, ঠিক আছে? ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ করলো এবং কলকাতা থেকে ব্রিটিশদেরকে কি করলো? উৎখাত করলো। এতটুকু আমাদের কিন্তু মনে থাকার কথা, তাই না? আমাদের এতটুকু মনে থাকার কথা, ব্রিটিশদেরকে উৎখাত করে দিছে। আচ্ছা, উৎখাত করে দেওয়ার পর কি হয়েছে না হয়েছে এটা পরের বিষয়, এটা আজকের পর্বে আমরা জানবো। উৎখাতের কারণ কি ছিল সেটা কিন্তু আমরা গতদিন পড়ছি, তাই না? এই যে এটার কারণ কি, এই যুদ্ধ করার কারণটা কি ছিল বলো তো? কয়েকটা কারণ আমরা পাইছিলাম। কারণ কি ছিল, ঠিক আছে? এই কারণ কি ছিল, এটা থেকে অনেকগুলো এমসিকিউ আসে। এখান থেকে রিজনগুলো একটু দেখার চেষ্টা করো আগে, তারপরে সবাই যুক্ত হোক, তারপরে আমরা শুরু করব। আমি তোমাদেরকে একটু বলি যে আমরা রিজন যদি খুঁজতে চাই তাহলে রিজন কি কি ছিল, এখানে মনে হয় রিজনগুলো আছে। একটু দেখো, হ্যাঁ, একটু দেখো রিজনগুলো কি কি ছিল। এই যে দেখো, এই যে, হ্যাঁ, একটু খেয়াল করো, যুদ্ধ করার কারণ এখানে কিন্তু লেখা ছিল। যুদ্ধ করার কারণটা কি? এক, কাশিম বাজারে তোমরা গোলাগুলি আমদানি করতেছো, অর্থাৎ অস্ত্র ব্যবসা শুরু করছো। কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম নিজের দখলে করছো। দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো, গেল 3টা। আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছো, গেল 4টা। আর নজরানা দেওয়া হয়নি। এই টোটাল 5টা রিজন ছিল, হ্যাঁ। কয়টা রিজন আমরা দেখলাম? ইন টোটাল 5টা কারণে একটা যুদ্ধ লাগে। এই যুদ্ধ লাগার পর এই যে ব্রিটিশ বাহিনী যারা ছিল, হ্যাঁ, ব্রিটিশ বাহিনীরা যারা ছিল তারা লেজ গুটিয়ে পালাই গেল। এটা আমরা পাইছি না যে ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে পালাই গেল। তাহলে এই অংশ থেকে আমরা দেখলাম যে নবাব তাদেরকে তাড়ায় দিল। লেজ গুটিয়ে কি হলো? পালালো। আচ্ছা, ভালো কথা, লেজ গুটিয়ে পালালো। এখানে কয়েকটা সিনারিও হলো। প্রথমত, কলকাতার নামকরণটা কি করে গেল নবাব? একটু বলো তো, পড়াটা একটু মনে করি আর কি, তাহলে আমাদের পরের অংশে যে লেখাপড়া করাটা সোজা হবে। দেখো, আমরা দেখলাম যে কলকাতার নতুন নামকরণ করা হলো। কলকাতার নতুন, একদম নিউ, নতুন নামকরণ করা হলো। নামকরণ, ঠিক আছে? একটু বলো তো, তোমাদের কি মনে আছে যে নতুন নামটা কি করা হয়েছিল বলো তো? তার নানার নামে করা হলো, আলীনগর, তাই তো? আলীনগর, ভালো কথা, আমি লিখলাম আলীনগর। আজকের ক্লাসটা চেষ্টা করবো 12:30 একটা পর্যন্ত নেওয়ার, কারণ ইবিআইএফআরসিতে তোমরা জানো আমি প্রথম একটা ক্লাস নিয়েছিলাম, প্রায় 4 ঘন্টা। শুরু করছিলাম 10টায় এবং শেষ করি রাত 2টায়। অপরিচিতা টেস্ট পেপারে যা কিছু আছে সব কিছু পড়াই দিছি। একটু দেখো, আলীনগর। এবং আরেকটা জিনিস করা হয় যে কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয় একজনকে। দেওয়ান
নিযুক্ত মানে কলকাতার একটি প্রশাসনিক দায়িত্ব একজনের উপরে দেওয়া হয়, নিযুক্ত করা হয় কাকে? হ্যাঁ, নিযুক্ত তোমরা জানো, এটাও পড়ছো, সেটা হচ্ছে মানিক চাঁদ। মানিক চাঁদ, মানিক চাঁদ, ঠিক আছে, মানিক চাঁদ। এবার একটা জিনিস দেখো, কৃষ্ণবল্লভকে ছেড়ে দেওয়া হলো কারণ রাজবল্লভের সাথে তার সবকিছু মিটমাট হয়ে গেছে, এটা আমরা পড়ছিলাম নবাবের। হ্যাঁ, দুইজন ব্রিটিশকে নবাব ধরে মুর্শিদাবাদ নিয়ে গেল। কোন দুইজন বলো তো? একজন হচ্ছে মানে কাদেরকে বন্দি বানালো, আসলে নবাব কাদেরকে বন্দি বানালো, যদি এই প্রশ্নটা করা হয়। একটু ছোট করি। হ্যাঁ দেখো, নবাব কাদের বন্দি বানালো, বন্দি বানিয়েছিল, বানিয়ে মুর্শিদাবাদে নিয়ে গেল, কারণ নবাবের রাজধানী ছিল মুর্শিদাবাদ, ঠিক আছে, মুর্শিদাবাদ। ওকে, মুর্শিদাবাদে নিয়ে গেল কাকে? কালে মনে আছে তোমাদের? হলওয়েল, একজন হচ্ছে হলওয়েল, এই ক্যারেক্টারটা হলওয়েল মনে আছে? হলওয়েল সম্পর্কে যে সে কোম্পানির একজন চিকিৎসক ছিল বা সার্জন ছিল। এবং ওয়াটস, আরেকটা ক্যারেক্টার হচ্ছে ওয়াটস। এই ওয়াটসটা কে ছিল? এই যে কাশিমবাজার যে কুটিরটা পরিচালনা করা হইতেছিল না, মানে ধরো ব্যবসার যে কেন্দ্রটা, সেটার পরিচালনা করতে হচ্ছে ওয়াটস, কে? ওয়াটস, ঠিক আছে। এবং এই ওয়াটসের একটা অনুমতি ছিল, বিশেষ অনুমতি, সে নবাবের দরবারে প্রবেশ করতে পারতো ব্যবসায়িক যত কর্মকাজ আছে সেগুলোর রিপোর্ট জমা দেওয়ার জন্য। তো এই হচ্ছে প্রথম যেই খণ্ডটা ছিল, এই প্রথম খণ্ড থেকে আমরা এই চৌম্বক অংশগুলা একটু মনে রাখার চেষ্টা করব। চৌম্বক অংশ, হ্যাঁ চৌম্বক আর কি, অংশ এগুলা মনে রাখার চেষ্টা করব। এইবার আসো দ্বিতীয় দৃশ্য। তো তোমরা সবাইকে দ্বিতীয় দৃশ্যের জন্য প্রস্তুত? ল্যাগ করতেছে? ল্যাগ কেন ল্যাগ করে? কিভাবে ল্যাগ করে? হোয়াট ইজ ল্যাগ? এইবার আসো তৃতীয় দৃশ্য। তো তোমরা সবাইকে দ্বিতীয় দৃশ্য কেন ল্যাগ করে রে? হ্যাঁ, সবাই একটা করে ক্যারেক্টার ডিজার্ভ করো, সমস্যা নাই। এখনো কি ল্যাগ করে? হ্যাঁ, সবাই একটা করে ক্যারেক্টার ডিজার্ভ করো, সমস্যা নাই। এখনো কি ল্যাগ করে? ওকে, নো ইস্যু, আমি আবার শুরু করি। আচ্ছা, আমরা লাইভে চলে আসছি আবার। তোমরা সবাই যুক্ত হও, তারপর একটা দুঃখের কাহিনী তোমাদেরকে বলি কি হলো এখন। হ্যাঁ, আমরা ল্যাগ করতেছিল বিধায় লাইভটা কেটে দিই যাতে এই ইস্যুটা না হয়। তো এখন তোমরা আসো আগে। হ্যাঁ, তোমরা আসো। দুঃখের বিষয়টা কি জানো? ল্যাগ করতেছিল, লাইভটা কেটে দিই। হ্যাঁ, কেটে দেওয়ার পর লাইভটা আবার শুরু করি, কিন্তু লাইভটা অন্য গ্রুপে শুরু করার পর যেটা দেখা গেছে, আমি প্রায় 10 মিনিট পড়াইছি, ঠিক আছে। একদম দেখো, এই স্লাইডটা পড়াইছি, হ্যাঁ এই স্লাইডটা বুঝাইছি। এরপরে আমি বইতে গেছি। হ্যাঁ, বইতে যে চরিত্র বুঝাইতেছিলাম, বুঝানোর পর আমি তখনও ফোন দেখি নাই। হ্যাঁ, আমি তারপর কেন জানি মনে হইলো যে একটু দেখি লাইভটা কি চলতেছে কিনা। পরে ঢুকে দেখি অন্য গ্রুপে লাইভ চলতেছে। তো এটা হচ্ছে বাসা থেকে ক্লাস নিলে এই ঝামেলাগুলো হয়, বুঝছো? কারণ অফিসে ক্লাস নিলে আমাদের ক্লাস অপারেট করার জন্য অনেকে থাকে, বিশেষ করে সাহেব থাকে। তো তখন কোনো ভুল ত্রুটি হলে সাথে সাথে সমাধান করা যায়, বাসায় এটা করা যায় না আর কি। যাই হোক, সমস্যা নেই, তোমরা একটু যুক্ত হও। এভরিওয়ান একটা মেনশন দিতে হবে। এভরিওয়ান একটা মেনশন দিতে হবে। কষ্ট ভাই, কষ্ট, এই কষ্ট আসলে। এর জন্য তোমার লাইভ ক্লাস সঠিকভাবে পরিচালনা করার জন্য বিবাহটা করতে হবে, তাহলে যাতে তোমাদের আসলে ম্যাডাম বা ভাবি বুঝতে পারে এবং আমাকে সাথে সাথে জানাই দিতে পারে যে এই লাইভ ভুল গ্রুপে শুরু হয়ে গেছে, তুমি আবার শুরু করো। কি করবো আসলে, একা একা লাইভ চালাইতেছি তো জীবনটা আসলে ধ্বংস হয়ে যেতেছে। তাহলে এভরিওয়ান কি মারার দরকার আছে না? মারি আসো, তাহলে সবাই জানতে পারবে ক্লাসটা শুরু হয়েছে। ওকে।
এভরিওয়ান মারার আগে 60-70 জন হয়ে গেছে। আসো ওকে ফাইন। হ্যাঁ লাবিবারে ক্যারেক্টার দিমু দেখ তোরা সবাই ঘষারি বেগম বলতেছিস না। দেখ ঘষারি বেগম আসলে কেমন ছিল দেখ। প্রথমত তার স্বামী ছিল একজন ফিজিক্যালি আনফিট, সে তার স্বামীর সাথে খুশি ছিল না, স্বামীর এক কর্মীর সাথে সে পরকীয়ার সম্পর্কে জড়াই গেছিল। তুই নিবি ঘষারি বেগমের ক্যারেক্টার নিবি? তুই যদি নিতে চাস এরপরও তারপরে আমি দিব তোকে, সমস্যা নেই। এবারে আসো আমি কি পড়াইতেছিলাম। প্রথম দৃশ্যে আমরা যা যা পাইছি আমি তোমাদেরকে পড়াইছি। দ্বিতীয় দৃশ্য যাওয়ার আগে ঘটনাটা কি ঘটছে। প্রথম যে দৃশ্যটা ছিল কত সালের ছিল বলো তো? একটু তারিখ তোমাদের মনে রাখতে হবে। সেই তারিখটা কত? সেই তারিখটা হচ্ছে 1756, তাই তো? 1756 19th জুন কলকাতা থেকে বিতাড়িত হয়ে যায় কারা? ব্রিটিশরা। ব্যবসা থেকে শুরু করে কিচ্ছু করতে পারবে না, তারা ভেগে চলে যায়। এখন ওরা কলকাতা থেকে যাওয়ার পর কোথায় আছে? একটা জায়গায় আছে। তখন তো আর বাস, ট্রেন বা ফাস্টার রুটে চলার মতো কোনো যানবাহন ছিল না। ওই ধরো নৌকা টোকা, ঘোড়ার গাড়ি, এই উট, এইসব নিয়েই তো মানুষ চলাফেরা করতো। তো ওরা নিজেদেরকে সেভ করার জন্য কোথায় ছিল? একটা নদীতে ছিল, যে নদীটা হচ্ছে ভাগীরথী নদী, যেখান থেকে সমুদ্র এবং কলকাতা শহর অনেক কাছে। চাইলে সমুদ্রেও যাওয়া যাবে, কলকাতা শহরেও যাওয়া যাবে। সালটা তখন 1756 এবং তারিখ হচ্ছে 3rd জুলাই, ঠিক আছে? 3rd জুলাই। তো ইংরেজরা যারা পালাইছিল তারা ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়, যে জাহাজটা আর কি ভাসমান অবস্থায় আছে। আমরা দেখলাম ইংরেজরা যুদ্ধে হেরে নবাব তাদের কলকাতা থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ, তারা একটা জাহাজে আশ্রয় নিবে এখন। এবং যে ক্যারেক্টারগুলো আসে, এই যে দেখো দ্বিতীয় দৃশ্য, যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর ভিতরে তোমরা একটু মনে রেখো যে এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার আর কোনো জায়গায় নাই। মানে তোমার গল্প যখন আগাবে ওগুলা জায়গায় ইউজ হচ্ছে না। একটু খেয়াল করো, ড্রেক, এই ড্রেককে কিন্তু তোমরা চেনো। হ্যাঁ, ড্রেক কি ছিল? কলকাতার গভর্নর, মনে আছে? সে ছিল হচ্ছে গভর্নর। গভর্নর আসলে কি? কলকাতার দায়িত্বে সব থেকে ক্ষমতাবান যে ইংরেজ সৈনিক ছিল সে হচ্ছে গভর্নর ড্রেক। হ্যারি মার্টিন কিলপ্যাট্রিক, তোমরা এদেরকে চেনো না। এদেরকে মনে রাখো, তারা সবাই গভর্নর ড্রেকের সাবঅর্ডিনেট। তারা সবাই গভর্নর ড্রেকের সাবঅর্ডিনেট। একজন ইংরেজ মহিলা আছে যে এই জায়গায় তর্ক করবে। হ্যাঁ, তর্ক করবে। সে বলবে, হ্যাঁ আপনারা কি ঝগড়া করতেছেন? কলকাতার ক্ষমতা নিতে পারেন না, বড় বড় গলাবাজি করেন। আমরা এক কাপড়ে থাকি, রাতের বেলা সেটাকে টাঙায় রাখি এবং দিনের বেলা সেটা পরে থাকি, এরকম একটা গ্যাঞ্জাম করবে। সৈনিক আছে হলওয়েল এবং ওয়াটস, এই দুইজনকে কিন্তু আমরা প্রথম দৃশ্যে পাইছি। এই দুইজনকে আমরা প্রথম দৃশ্যে কি হয়েছে বলতো? এদেরকে আমরা প্রথম দৃশ্যে পাইছি। আর আরদালি, এই আরদালি কথাটা আমরা কিন্তু অপরিচিতাতে পাইছিলাম, মনে আছে? অপরিচিতা গল্পে এই আরদালির দল পাইছিলাম। হ্যাঁ, এদেরকে ইংরেজিতে বলে অর্ডারলি, মানে কি? কুলি। হ্যাঁ, মনে রেখো। এবার একটু আসো ক্লিয়ার? শুরু করবো? বলো তোমরা রেডি? হ্যাঁ, রেডি তো? আসো, রেডি যদি হও তাহলে শুরু করি। চলো শুরু করি, একদম শুরু করি। হ্যাঁ, ভালো কথা দেখো। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক, কিলপ্যাট্রিক এবং তাদের দলবল এই জাহাজে আশ্রয় নিয়েছেন। সকলের অবস্থায় চরম দুরবস্থা। আহার্য দ্রব্য, আহার্য মানে হচ্ছে খাবার। হ্যাঁ, খাবার প্রায় পাওয়া যায় না। অত্যন্ত গোপনে যত সামান্য চোরাচালানে আসে, যত সামান্য মানে কি? যতটুকু প্রয়োজন তার থেকেও কম চোরাচালানে আসে। কেন? কারণ সরাসরি যদি কেউ পাঠায়, তবে নবাব যদি খবর পায় তাহলে অবস্থা খারাপ। নবাব যদি খবর পায় তাহলেই শেষ।
একদম খাতাম, টাটা বাই বাই। হ্যাঁ, এবার দেখো পরিধেয় বস্ত্র প্রায় নেই বললেই চলে, সবাই এক কাপড়ে আছে, সকলেই এক কাপড় সম্বল। এর ভেতরে নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। প্রথম কথা, খাবার পাইতেছে না, খাবারের দাম 4-5 গুণ দাম দিয়ে কেনা লাগতেছে, কারণ নবাব তো ব্যবসা করতে মানা করছে, ঠিক আছে। তো যারা লোকাল আছে, নেটিভ আছে, তারা নবাবকে তো অবশ্যই ভয় পায়। তো তারপরও কিছু থাকে না অসাধু ব্যবসায়ী যারা বেশি দামে আশায় বিক্রি করে দেয়, ওরকম। জাহাজ থেকে নদীর একদিকে দেখা যাবে ঘন জঙ্গলে আকীর্ণ ঘেরা, হ্যাঁ ঘেরা, ঘন জঙ্গলে ঘেরা জাহাজের ডেকে পরামর্শরত, ডেকে মানে কি, ধরো ডেকে মানে আমরা ধরি ছাদে, তোমরা যারা বরিশালের লঞ্চে কইরা যাও তারা এই ব্যাপারটা খুব ভালো মতো জানো, ঠিক আছে। ছাদে পরামর্শরত ড্রেক, কিলপ্যাট্রিক আরো দুজন তরুণ ইংরেজ, তারা পরামর্শ করতেছে কিভাবে আবার নিজেদের জায়গাটা পুনরুদ্ধার করা যায়। দেখো ড্রেক, গভর্নর ড্রেক বলতেছে, এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছে মাদ্রাজ থেকে। তখন মাদ্রাজের কন্ট্রোলটা, মাদ্রাজ মানে চেন্নাই, তখন মাদ্রাসের কন্ট্রোলটা সরাসরি চলে গেছিল ইংরেজদের হাতে। এবং আমরা যে লর্ড ক্লাইভ পড়বো না, লর্ড ক্লাইভ, কর্নেল ক্লাইভ ছিল, লর্ড তো পরে হয়, তো এই দুষ্টু ব্যক্তিটা তখন ওই জায়গাটাই ছিল আর কি। ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। হ্যারি বলতেছে, এসে পড়লো বলে এই তো বলতে চাইছেন যে ও আসতেছে তারপরে আমরা হেল্প চাইবো, এই বলতেছেন? কিন্তু সে সাহায্যে এসে পৌঁছাবার আগেই তো আমাদের দফা শেষ হয়ে যাবে ড্রেক, মানে মাদ্রাজ থেকে হেল্প আসার আগেই আমরা মারা যাব, নবাব আমাদের খেয়ে ফেলবে। মার্টিন বলতেছে, কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আমাদের জন্য মোটেও সুখবর নয়। কেন? তিনি মাত্র 100 সৈন্য নিয়ে হাজির হয়েছে, তো নবাবের সাথে তো 250 সৈন্য পারবে না। হ্যাঁ 250 সৈন্য, 250 সৈন্য, হ্যাঁ নবাবের দলবলের সামনে তো পারবে না। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। দাঙ্গা মানে কি? ছোটখাটো কোনো ঝামেলাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা, কারণ লোকবল কম। এখন ড্রেক কি বলতেছে দেখো, তবু লোকবল কিছুটা বাড়লো, যে তারপরও আমরা লোকবল মানে আমাদের সাহসটা তো একটু বাড়বে। হ্যাঁ সাহস বাড়বে, এবার একটু দেখো সাহস বাড়বে। আচ্ছা ভালো কথা। হ্যারি বলতেছে, লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়লো তার ঠিকই। এখন অংশীদার কিসের? অংশীদার মানে কি? স্টেক হোল্ডার। কিসের? খাবারের। যে অংশীদার বাড়ায় তো লাভ হইতেছে না আমাদের, খাবার স্বল্পতার কারণে এই কথাটা বললো, স্বল্পতার কারণে, ঠিক আছে, কারণে, এগুলো ক্ষয়ের জন্য কিন্তু বহুত ইম্পর্টেন্ট, কারণে। ড্রেক, আহার্য কোনো রকমে জোগাড় হবেই। এই লোক বলতেছে যে না চিন্তা করো না, খাবারের একটা ব্যবস্থা হবে। মার্টিন বলতেছে, কি করে হবে তাই বলুন মিস্টার ড্রেক, আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত কি হয়েছে? ধারে কাছে হাট বাজার নাই, নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচে না, 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সদাপাতি কিনতে হবে। তাহলে এইটা একটু পড়বা এমসিকিউতে। হ্যাঁ এমসিকিউতে, যে কত গুণ বেশি দামে সদাপাতি কিনতেছিল। এই অবস্থা আর কতদিন চলবে? হ্যাঁ এই অবস্থা আর কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। কিলপ্যাট্রিক, এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? হ্যারি বলতেছে, ধৈর্য ধরবো আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। মানে কিলপ্যাট্রিক এবং ড্রেক একজোট হয়ে আছে, বুঝছো? আর এই যে হ্যারি বা আরো যারা আসবে না, তারা এদের সাবঅর্ডিনেট, ছোট পর্যায়ে আছে, কিন্তু তারা ওই যে থাকে না যে বসের ভুলের কারণে যদি কোম্পানি থেকে আমাদেরকে বের করে দেয় বা আমাদের ফিউচারটা কেমন হবে, এই কথাটা বলতেছে। এবার একটু দেখো, হ্যারি, ধৈর্য ধরবো আমার কিসের আশায় সেটাও তো জানতে হবে। ড্রেক, যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নাই, দোষ কারো একা নয়। মার্টিন বলতেছে, যারা এখন পর্যন্ত হুকুম দেওয়ার মালিক তাদের দোষেই আমরা আজ কলকাতা থেকে বিতাড়িত। মানে এই কথাটা সরাসরি সে ড্রেককে বলতেছে। ড্রেককে বলে, দেখো নর্মাল একজন কোম্পানির কর্মী আর তোমার হ্যারি এবং মার্টিন, এরা মাত্র 70 টাকা, বছরে 70 টাকার বিনিময়ে চাকরি করে। এরা গভর্নরকে মানে হচ্ছে ভয় দেখাইতেছে, যে বলতেছে যে যারা হুকুম দেওয়ার মালিক আপনারা, আপনাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, কলকাতা থেকে বের করে দিছে। এবার কি বলতেছে দেখো, বিশেষ করে আপনাদের হঠকারিতার জন্যই আমাদের এই দুর্ভোগ। হঠকারিতা মানে কি? হঠকারিতা মানে হচ্ছে পাকনামি, হ্যাঁ জেঠামি, পাকনামি। দেখো তুমি তোমার বসকে আবেগের বসে এই কথাগুলো বলতেছো, তোমার বস এখন কি তোমাকে আদর করবে, গুলগুল করবে? বস কি করবে দেখো। মার্টিন বলতেছে, তা নয় তো কি, অমন উদ্যত, উদ্যত মানে উগ্র, উগ্র, হ্যাঁ উগ্র, উগ্র ভাষায় নবাবকে চিঠি দেবার কি প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেবারই
কারণ কি ছিল? এই যে কৃষ্ণবল্লভ নবাবের রাজকোষ থেকে 50 লক্ষ টাকা নিয়ে ভাগছিল, মনে আছে এই ক্যারেক্টারটাকে? যে নবাবের থেকে রাজকোষ বা কোষাগার, হ্যাঁ কোষ থেকে কত টাকা থেকে 50 লক্ষ টাকা টাকা নিয়ে কি হয়েছে? নিয়ে পালাচ্ছিল। পালাচ্ছিল। এই ব্যাপারটা কি? সে বলতেছিল আমি তীর্থে যাচ্ছি। হ্যাঁ, ধরো হজ করতে যাইতেছে, কোনো একটা মুসলিম বলতেছে আমি হজ করতে যাইতেছি, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে ভাগতেছে, ধরা খেয়ে গেছে। তো তার মনেও তো একটা ভয় থাকবে। তখন এই কৃষ্ণবল্লভ এই দুর্গতে আশ্রয় নেয়। এটা নবাব যখন জানে, তখন ড্রেককে একটা চিঠি পাঠায় যে কৃষ্ণবল্লভকে আপনারা ছেড়ে দেন। আমরা এখানে পড়ছিলাম না, একটু খেয়াল করো তো, যে যুদ্ধ করার জন্য এই 5টা কারণের অন্যতম একটা কারণ ছিল যে কৃষ্ণবল্লভকে নবাব চাইছে, তারপর ড্রেক ছাড়ে নাই। ঠিক আছে, তো ড্রেক কি করলো জানো? ড্রেক নবাবকে উগ্র ভাষায় তোমার চিঠির রিপ্লাই দিছিল, না আমরা ছাড়বো না, হ্যাঁ কৃষ্ণবল্লভকে ছাড়বো না। এটার উদ্দেশ্য কি ছিল? দেখো 50 লাখ টাকা নিয়ে যদি ভাগে, এখন কৃষ্ণবল্লভ যদি নবাবের হাতে ধরা খাওয়া যায়, তাহলে টাকাগুলো তো ব্যাক দিয়ে দিতে হবে। এর থেকে বেটার না যে ড্রেকের সাথে যদি একটু মানে ঘুষ আদান প্রদান হয়, তাহলে ধরো 10 লাখ টাকা ড্রেক নিল আর 40 লাখ টাকা ও নিয়ে ভাগলো, এরকম একটা বন্দোবস্তি করা তো সম্ভব। আচ্ছা, ড্রেক বলতেছে কি দেখো, সব ব্যাপারে মাথা গালানো সাজে না, যে তোমরা একটা ছোট কর্মী, তোমরা তোমাদের গভর্নরের সাথে এইভাবে কথা বলতেছো। এখন হ্যারি বলতেছে কি দেখো, তা তো বটেই, কৃষ্ণবল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন, উৎকোচ কথাটার অর্থ এখানে ঘুষ হিসেবে রাখো, ঘুষ নেবেন মিস্টার ড্রেক, তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে হলে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। ড্রেকের মাথা কিন্তু এবার গরম হয়ে গেছে, যে ঘুষের কথা বলতেছে তুই তোর বসরে। এখন কি বলতেছে দেখো, বলতেছে ড্রেক বলতেছে আমার রিপোর্ট আমি কাউন্সিলরের কাছে দাখিল করেছি। কাউন্সিলর মানে কি? ওই যে আমরা বলি না শো কজ, ড্রেকের উপরেও তো মানুষ আছে, তো কাউন্সিলরের কাছে সে একটা রিপোর্ট দিছে, সে কেন কৃষ্ণবল্লভকে রেখে দিছিল এবং কেন নবাবের সাথে গ্যাঞ্জাম করছিল, এরকম একটা রিপোর্ট দিছিল। তো মার্টিন বলতেছে রিপোর্টের কথা রেখে দিন আপনি, তাতে আর যাই হোক সত্যি কথা বলা হয়নি। ওই তো রিপোর্ট তৈরি করেছেন, কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার, ওর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে না। ড্রেক বলতেছে টেবিলে ঘুষি মেরে, দ্যাটস নান অফ ইওর বিজনেস। চেতে গেছে গভর্নর সাহেব। হ্যাঁ, মার্টিন বলতেছে অফ কোর্স ইট ইজ। দুইজনের ভিতরে বিশাল গ্যাঞ্জাম। হ্যাঁ, এখন কি হইতেছে দেখো, কিলপ্যাট্রিক বলতেছে এখানে দুইটা টিম হইছে, এক হচ্ছে ড্রেক আর কিলপ্যাট্রিক মিলে গেছে, হ্যারি আর মার্টিন মিলে গেছে। ড্রেক আর কিলপ্যাট্রিক উচ্চ পদস্থ আর হ্যারি এবং মার্টিন নিম্ন পদস্থ। এখন দেখো ড্রেক কি বলতেছে, সরি কিলপ্যাট্রিক, তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবি হলে কিসে, যে তোমরা এত ভালো মানুষ নাকি? হ্যাঁ, তোমরা কি এত ভালো মানুষ বা দুধে ধোয়া তুলসী পাতা ভালো মানুষ? তোমরা এইসব কথা বলতেছো, সাধুত্বের কথা বলতেছো। ড্রেক বলতেছে তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম নয় কারোরই। 20,000 মানে কিন্তু বিশাল টাকা। তো অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। তাহলে এখানে একটা প্রশ্ন আসবে, 70 টাকা বেতনের কর্মচারী কারা? হ্যারি ও মার্টিন। হ্যারি ও মার্টিন, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, হ্যারি ও মার্টিন। হ্যারি বলতেছে ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানির সকলকেই দিয়েছেন, সবাই উপার্জন করেছেন, আমরা উপার্জন করেছি, কিন্তু আমরা কেউ ঘুষ খাইনি। এখানে একটু বুঝার ব্যাপার আছে। আমরা জানি যে সম্রাট ফররুখশিয়ার বাংলাতে ট্যাক্স ফ্রি বাণিজ্য করার অনুমতি দিছিল। তো ফররুখশিয়ার একটু অসুস্থ হয়ে যাওয়ার ফলে ইংরেজরা তার সেবা যত্ন করার সময় একটা গিফট চাইছিল। তো গিফট হিসেবে তাদেরকে ট্যাক্স ফ্রি একটা ব্যবসা বাণিজ্যের একটা অনুমতি সে দিছিল, অবাধে ব্যবসা বাণিজ্য করা যাবে। তো ওই টাইমে কিছু ইংরেজরা কি করতো জানো, কোম্পানির বাদেও নিজে থেকে ব্যবসা করতো। ধরো এসিআই কোম্পানি একটা কলম বিক্রি করতেছে, এর থেকে বেটার আমি কি হইলাম, আমি কোনো কোম্পানি না, কিন্তু আমি এক জায়গা থেকে মাল আনবো, মাল এনে বিক্রি করবো। সেক্ষেত্রে কিন্তু দেখো আমার ব্যক্তিগত অনেক লাভ আছে, যে পার্সোনালি আমি বিজনেস করতেছি, কোনো কোম্পানি আন্ডারে না। তো সে বলতেছে, এই যে হ্যারি বলতেছে যে ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র, হ্যাঁ, যে এনওসি যেটা, সেটা তো আমাদের কোম্পানি দিছে, আমরা তো ঘুষ খাই নাই। আমাদের ব্যাংক ব্যালেন্স 20,000 টাকা হইলেও আমরা কোনো ঘুষ খাই নাই, আমরা নিজেরা ব্যবসা করে ইনকাম করছি। এখন ড্রেক বলতেছে আমিও ঘুষ খাইনি, মানে তাদের ভিতরে তর্ক চলতেছে। দেখো মার্টিন, অর্থাৎ ঘুষ খেয়ে ঘুষ কথাটারই অর্থ বদলে গেছে আপনাদের কাছে, মানে কথাটা বুঝতে পারছো তো, যে সবাই ঘুষ খাইছে, প্রত্যেকটাই ঘুষ, কিন্তু বলছে এটা ঘুষ না, এটা গিফট, মানে এদের অর্থটাই বদলাই গেছে। ড্রেক, বেশি বাড়াবাড়ি করছো তোমরা, ভুলে যেও না এখনো ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। বলতেছে যে আমি কিন্তু এখনো ফোর্ট উইলিয়াম দুর্গের বা কলকাতার গভর্নর। হ্যারি বলতেছে ফোর্ট উইলিয়াম,
এটা আর আছে? নবাব তো এটা ঘুরিয়ে দিছে। ড্রেক বলতেছে ইংরেজদের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনো আমার অধিকারে। বিপদের সময় সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত কেউ না। বলতেছে যে আমরা সবাই বিপদে পড়ছি, এই কারণে তোমাদের সবাইকে নিয়ে আমি মিটিংয়ে বসছি, কিন্তু তোমরা তো এগুলোর উপযুক্তই না। তোমার ভুল হয়েছে আমাদের যে তোমাদের সাথে বসছি। মার্টিন বলতেছে বড়াই কোনো লাভ হবে না মিস্টার ড্রেক, আমরা আপনাদের কর্তৃত্ব মানব না। যে ডোন্ট বি আওয়ার বস, ঠিক আছে? এখন ডোন্ট বি আওয়ার বস মানে ধরো এই যে শেখ হাসিনা ভাগছে না, এই শেখ হাসিনা ভাগার পরও যদি এখন বলে আমি এখানকার প্রধানমন্ত্রী, তাকে মানবে? ব্যাপারটা এই ড্রেকদের সাথে এরকম হয়েছে। ড্রেক এখনো বলতে চাইতেছে আমি তো এখানকার কর্তা, আমাকে মানো তোমরা। এখন মার্টিন কি বলতেছে? আচ্ছা, ড্রেক বলতেছে এত বড় স্পর্ধা, উইথড্র, যে তুমি তোমার কথা উঠায় নাও, তুমি এত বড় কথা বললা, তুমি আমার কথা মানবা না। হোয়াট ইউ হ্যাভ সেড, তুমি কি বললা? মাফ চাও, দ্বিতীয় কথা না বলে। নাথিং শর্ট অফ অ্যান আনকন্ডিশনাল অ্যাপোলজি উইল সেভ ইউ, যে তোমাকে একমাত্র একটা জিনিস বাঁচাতে পারবে, সেটা শর্তহীন মাফ চাও আমার কাছে, কোনো শর্ত রেখো না, তুমি মাফ চাও, না হলে এই মুহূর্তে তোমাকে কয়েদ করবার হুকুম দেব, যে এখনই তোমাকে বন্দি বানাবো, ইউ উইল বি ক্যাপচার্ড। এখন কি বলতেছে দেখো, ইংরেজ মহিলা, তো এই গ্যাঞ্জাম হইতেছে না, তো জাহাজে ইংরেজ একটা মহিলা আছে, যে মহিলাও আটকে পড়ছে অনেক দিন ধরে এদের জন্য। এ নর্মাল একটা মহিলা, ইংরেজ মহিলা, ধরো কোনো কারণে আসছিল বাংলায়। এখন এই ইংরেজ মহিলা বলতেছে তবু যদি মেয়েদের নৌকায় করে কলকাতা থেকে না পালাতেন, তাহলেও এই দম্ভ সহ্য করা যেত। দম্ভ মানে কি? এই অহংকার, হ্যাঁ, এই অহংকার। যে কিসের এত অহংকার করতেছেন আপনারা? আপনাদের ওই যে মাঝে মাঝে আমরা সাধারণ মানুষজন খেপে যাই না, কাউন্সিলর বা সরকারি বড় পদস্থ কর্মচারীদের সাথে, এই আপনাদের ভুলের কারণে আমরা কেন সাফার করতেছি? এই মহিলাটাই সেই কথাটা বলতেছে। দেখো ড্রেক বলতেছে ইউ আর নন ইন দ্য কাউন্সিল সেশন, হ্যাঁ, ইউ আর ইন দ্য কাউন্সিল সেশন। ম্যাডাম, এখানে মহিলাদের কোনো কাজ নেই। কাউন্সিল সেশন মানে কি? আপনি একটা সভার মধ্যে এসে পড়ছেন, এখানে মহিলাদের কোনো কাজ নেই, আমরা কথা বলতেছি না, আপনি কেন আসলেন এখানে? এখন ইংরেজ মহিলা বলতেছে ড্যাম ইওর কাউন্সিল, হ্যাঁ আপনার কাউন্সিলর আমি গুনি না। প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই, বসি বিহেভিয়ার করতেছে, কর্তৃত্ব ফলাচ্ছে সব। ড্রেক বলতেছে সেই ব্যবস্থাই তো করা হচ্ছে ম্যাডাম, যে আপনাদের কিভাবে বের করা যায় আমরা সেই ব্যবস্থাই করতেছি। ইংরেজ মহিলা বলছে ছাই হচ্ছে, ড্যাম, রোজই শুনছি কিছু একটা হচ্ছে, যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া হচ্ছে। একদিকে দিনের পর দিন একবেলা খেয়ে প্রায় না খেয়ে অহরাত্র, অহ মানে দিন, হ্যাঁ, অহ মানে দিন রাত, দিন রাত এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়, এমন একটা অবস্থা। ড্রেক বাট ইউ সি, যেই বলছে না, ইংরেজ মহিলা বলতেছে আই ডু নট সি অ্যালোন, ইউ ক্যান অলসো সি এভরি নাইট, যে তুমিও কিন্তু প্রতি রাতেই দেখতে পাও কি হচ্ছে আমাদের সাথে। এক প্রস্থ জামা কাপড় সম্বল, যে সামান্য এক প্রস্থ মানে কি কিছু দৈর্ঘ্যের জামা কাপড়ই আমাদের সম্বল, ছেলেগুলো সকলেই তা খুলে রেখে রাত্রে ঘুমায়। আহারে দুষ্টু, রাইতে জামা উলঙ্গ অবস্থায়, আরে এই আমাদের ইংরেজ। ছি, এবার কি বলতেছে দেখো, কোনো আড়াল নেই, আব্রু নেই, যে কোনো ঢাক ঢোকর নাই, সবাই জামা কাপড় খুলে ঘুমাচ্ছে। এনিবডি ক্যান সি দ্যাট পিটিয়েবল অ্যানাটমিক এক্সিবিশন, যে এই মহামারী সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ, এই মানে কেমন বাজে একটা অবস্থা, সবাই সেটা দেখতেছে, আর আপনারা ঝগড়া করতেছেন। এর চেয়ে বেশি আর কি দেখতে চান? হাতের ভিতর গাউনটা ড্রেকের মুখে ছুঁড়ে দিয়ে যাচ্ছিলেন মহিলাটি। এমন সময় জনৈক্য গোরা মানে কি? গোরা মানে ওই যে সাদা সৈনিকের দ্রুত প্রবেশ। এখন আবার তোমরা দুষ্টু কেউ মনে করো না যে তার গায়ের গাউনটা খুলে ড্রেকের মুখের উপরে মাইরা গেছে গা এবং সে উলঙ্গ অবস্থায় হেঁটে গেছে, ব্যাপারটা এরকম না। তার ধরো আরেক জোড়া ড্রেস আছে সেটা। এখন এতটুকু হয়েছে না? তোমরা একটু লেখো তো ডান, হ্যাঁ একটু লেখো তো ডান। সিগন্যাল গেছে গা? হ্যাঁ রে, আছে তো সিগন্যাল, আছে তো, আছে তো, এখনো যায় নাই তো।
এনি প্রবলেম? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার দেখো, আর তোমরা এই মহিলারে বাদ দিয়া তোমরা সবাই পরকিয়া করতো যে মহিলা ঘসরি বেগম, এই ক্যারেক্টারটা নিতে না। এই পার্টটা শেষ হোক, তারপর ক্যারেক্টার ছুড়াছুড়ি করবো, কারণ এই ক্যারেক্টারগুলো আর আসবে না তোমাদের, বুঝছো? মানে পরবর্তীতে আর লাগবে না এগুলা, সো দরকার নেই এগুলা। একটু দেখো, এখন একজন সৈনিক আসছে না, একজন সৈনিক এসে কি বললো দেখো তো। একজন সৈনিক এসে একটা খবর পাঠাইছে। এই যে সৈনিক এসে একজন খবর পাঠাইছে, সে সৈনিকটা আসছে, ধরো দৌড়ায় আসছে, দৌড়ায় এসে বলতেছে, সৈনিক বলতে মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস, মানে কি এই দুইজন চলে আসছে। আর এই দুইজনকে কি হয়েছিল বলো তো? এই দুইজনকে নবাব, হ্যাঁ এই দুইজনকে নবাব ক্যাপচার করে নিয়ে গেছিল, মনে আছে? বন্দি বানায় নিয়ে গেছিল, ক্যাপচার করে নিয়ে গেছিল, নিয়ে গেছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, মুর্শিদাবাদে নিয়ে গেছিল। এবার দেখো, প্রায় সঙ্গে সঙ্গেই হলওয়েল আর ওয়াটস ঢুকছে। এখন কিলপ্যাট্রিক বলতেছে গড গ্রেসিয়াস, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, এবার কি বলতেছে? হলওয়েল বলতেছে সকলের উদ্দেশ্যে গুড মর্নিং টু ইউ, আসছে, আর সকলের সাথে করমর্দন হ্যান্ডশেক করতেছে। ওয়ার্ডস কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করলো। মহিলাটি একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেছে, যে মহিলা তো সিগমা মহিলা গেছে গা, ঠিক আছে? ড্রেক বলতেছে বলো, খবর বলো হলওয়েল। উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। হলওয়েল বলতেছে হ্যাঁ বলতেছি, মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়ে দিয়েছেন। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে। মানে কি জানো, নাকে কানে খত মানে এটা একটা প্রবাদ। এটা একটা প্রবাদ। এই প্রবাদটা মানে কি, ছোটখাটো কিছু শাস্তি আছে না, ধরো কান ধরে উঠবস করাইছে, হাত উঁচু করে রাখছে, হাত উঁচু করে পশ্চাৎ দেশ ঝুলায় রাখছে, পশ্চাৎ দেশে 2-3টা বাড়িয়ে দিছে, এই ধরনের জিনিস। হ্যাঁ, মানে ছোটখাটো শাস্তি দিছে, ছোটখাটো শাস্তি। হ্যাঁ, ছোটখাটো শাস্তি দিছে। আচ্ছা, এবার কি হয়েছে দেখো, ড্রেক বলতেছে কলকাতায় কি ফেরা যাবে? হলওয়েল বলতেছে না, নো নট নাও। ওয়ার্ডস বলতেছে আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিলপ্যাট্রিক, কিরকম ব্যবস্থা করতে হবে আমাদের? ওয়ার্ডস বলতেছে অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন, মানে গিফট। হ্যাঁ, উপঢৌকন কথাটার অর্থ কি? সওগাত বা গিফট। হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব। মানে ধরো এদের ভিতরে তো নবাব এবং ইংরেজদের তো ব্রেকআপ হয়ে গেছে, এখন তাদের যদি প্যাচ আপ করাতে হয়, নবাবকে খুশি করতে হবে। নবাবকে খুশি করতে হলে কি করতে হবে? কিটক্যাট পাঠাতে হবে, ডেরি মিল্ক সিল্ক পাঠাতে হবে, কিছু পুতুল পাঠাতে হবে, কিছু লাল গোলাপ পাঠাতে হবে। এগুলো পাঠাইলে আবার ঠিক হয়ে যাবে, সে বলতেছে আর কি, একটু সময় নিতে হবে। ঠিক আছে, এখন কি হইতেছে দেখো, এখন ভালো কথা কই গেল। হ্যাঁ, ড্রেক, তার জন্য কলকাতা কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়েল, একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজদের সমূলে উচ্ছেদ করতে চায় না। সমূলে মানে কি? একেবারে। হ্যাঁ, মূল সহ একেবারে ক্যান্সেল করতে চায় না আসলে। মানে নবাবও চায় ব্যবসার এই চ্যানেলটাকে চালু রাখতে। তা চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। বলতেছে নবাব যদি এরকম না চাইতো, তাহলে আপনারা যেই জাহাজে আছেন সেই জাহাজটাও নবাব উড়াই দিত। হ্যাঁ, আপনারা ভালো থাকতেন না। তার মানে নবাব কিছু একটা চায়, একটু ওয়েট করতে হবে। এখন দেখো, হলওয়েল বলতেছে আচ্ছা ড্রেক, তাহলে নবাবের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে ফেলতে হবে। হলওয়েল, কিছুটা করেই আসছি। আর তাছাড়া উমিচাঁদ নিজের থেকেই আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। এই উমিচাঁদ ক্যারেক্টারটা শেষ পর্যন্ত নবাবের বিপক্ষে, কিন্তু এখন এই লোকটা ডাবল ফেস। এই লোকটা হচ্ছে ডাবল ফেসড। কেন ডাবল ফেসড? কারণ তোমাদের মনে আছে উমিচাঁদকে কিন্তু ইংরেজরা ধরে রাখছিল ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম দৃশ্যে। কারণ এই উমিচাঁদের কাজ হচ্ছে ইংরেজদের কথা নবাবকে বলে দেওয়া, নবাবের কথা ইংরেজদের বলে দেওয়া। তার মানে এই লোকটা কিন্তু ক্রুশাল একটা লোক। মানে উমিচাঁদকে বলে দিয়ে আসছে যে কোনো একটা ব্যবস্থা করেন উমিচাঁদ, যেহেতু আপনার সাথে সবারই ভালো খাতির, আমাদের একটু সময় নিয়ে হলেও ব্যবসার এই চ্যানেলটা চালু করে রাখেন। ড্রেক বলতেছে হুররে, ইয়েস। তারপর ওয়ার্ডস বলতেছে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। এই প্রথম কথা, এরা সবাই নবাবের বিপক্ষ ক্যারেক্টার। হ্যাঁ, বিপক্ষ ক্যারেক্টার। এখন কে কোন ক্যারেক্টার আস্তে আস্তে, এখন না। হ্যাঁ, একটু দেখো, ড্রেক বলতেছে হ্যারি ও মার্টিনকে, আশা করি এখন তোমাদের মেজাজ কিছুটা ঠান্ডা হয়েছে, মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। হ্যারি বলতেছে আমরা তো ঝগড়া করতে চাই না, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। মার্টিন বলতেছে যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। ড্রেক উচ্চ কণ্ঠে, মানে খুব চিল্লায় বলতেছে পেশেন্স ইজ দ্য কি ইয়াং ম্যান। দেখো
হলওয়েল বলতেছে পায়ে চাপড় মেরে, ধরো পায়ে চাপড় মানে ধরো একটা বাড়ি দিছে, কারণ মশা কামড়াইতেছে, উফ কি মশা, সিরাজউদ্দৌলা মসকিউটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি। কথাটার অর্থ এটা একটু মজা করে বলছে। হ্যাঁ, এই কথাটা মজা করে বলছে। কেন বলছে জানো? মজা করে বলা কথা, বলা কথা। কেন মজা করে বলছে এই কথাটা? এই কথাটা মজা করে বলার কারণ হচ্ছে যে সিরাজউদ্দৌলা কি আমাদেরকে গোলাগুলি না করতে পেরে মশার দল পাঠিয়ে দিছে নাকি আমাদেরকে উত্তক্ত করার জন্য। ড্রেক বলতেছে যা বলছো, ম্যালেরিয়া ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভিতরে মারাও গেছে। তার মানে ওই টাইমে ম্যালেরিয়া এবং ডিসেন্ট্রি দুইটা রোগের কথা আছে। দেখো দুইটা রোগ একটু আলাদা করে রেখো, হ্যাঁ এগুলা নোট করে, দুইটা রোগের কথা আছে। ওয়াটস, বড় ভয়ানক জায়গায় আস্তানা গেছেন আপনারা। ড্রেক তখন বলতেছে বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্র কাছে, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। এটা এমসিকিউর জন্য দাগাবা যে ওরা যে জাহাজটাতে আছে না, ওই জাহাজটা আমরা যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি বা সেনাবাহিনীর চোখ থেকে দেখি তাহলে খুব ভালো জায়গায় আছে। যে নবাবরা যদি তাদেরকে অ্যাটাক করে তারা আগে থেকে বুঝতে পারবে এবং আস্তে আস্তে সমুদ্রপথ দিয়ে বের হয়ে যেতে পারবে। হ্যাঁ, এবার কিলপ্যাট্রিক বলতেছে দ্যাটস ট্রু। কলকাতায় ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটাই সব থেকে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে আসবে কলকাতার দিক থেকে গঙ্গার স্রোতে ভেসে। কাজেই সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। এখন দেখো একটা সিনারিও হবে, এখন একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? হলওয়েল বলতেছে, একটু খেয়াল করো। হলওয়েল কি বলতেছে? কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। অমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে। হাত করছে মানে কি জানো? যে তার সাথে মানে সম্পর্ক করেছে। কি করছে? সম্পর্ক গড়েছে নবাবের বিপক্ষে, নবাবের বিরুদ্ধে। হ্যাঁ, বিরুদ্ধে। কেমন সম্পর্ক আমি বলি। সম্পর্কটা হচ্ছে মানিকচাঁদ নবাবকে যে বলবে যে নবাব একটা কাজ করি, আমরা আবার ইংরেজদের সাথে ব্যবসাটা শুরু করি। এক্ষেত্রে তো আমরা এখন কিছু কন্ডিশন দিতে পারি, কিছু রাজস্ব আদায় করতে পারি, ঠিক আছে? মানে ব্যবসা করার অনুমতির জন্য, ব্যবসা করার অনুমতির জন্য, অনুমতির জন্য, ঠিক আছে? আচ্ছা, তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দিব। মানে কলকাতায় ব্যবসা করতে হইলে কলকাতার প্রশাসনিক কর্তারে হ্যাপি করতে হবে। সেই কর্তাকে ছিল মানিকচাঁদ, আর মানিকচাঁদকে রাজি করাবে কে? অমিচাঁদ। এবার একটু দেখো, ড্রেক অফকোর্স নেটিভরা আমাদের সাথে ব্যবসা করতে চায়। নেটিভ কারা? নেটিভ মানে হচ্ছে স্থানীয়। স্থানীয়রা আমাদের সাথে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারদের ভয় তা পারছে না। ফৌজদার কারা? এই যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তারা। হ্যাঁ, বা নিরাপত্তা রক্ষী বাহিনী, তাদের জন্য ব্যবসা করতে পারছে না। প্রহরী সৈনিকের প্রবেশ। একজন প্রহরী আসছে, ড্রেকের হাতে এক টুকরো কাগজ দিল। ড্রেক তা পড়ে চেঁচিয়ে উঠলো, আই হাই, কি হইছে? অমিচাঁদের লোক চিঠি আনছে, খুশির খবর। সকলে হোয়াট, এত তাড়াতাড়ি? চরসহ প্রহরীর প্রবেশ। অভিবাদনতে ড্রেকের হাত থেকে পত্র নিল আগন্তুক। শেষ। ড্রেক ইঙ্গিত করতেই তারা আবার বেরিয়ে গেল যে এখন তো চিঠিটা পড়তে হবে। তো চিঠি পড়তে, এটা তো কনফিডেন্সিয়াল, তো প্রহরী বা বডিগার্ডদের সামনে তো চিঠিটা পড়া যাবে না, তাই ওদেরকে তাড়াই দিছে। দেখো এখন সকলে, ড্রেক বলতেছে, মাঝে মাঝে উচ্চ স্বরে পত্র পড়তে লাগলো। আমি চিরকালই ইংরেজের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব বজায় রাখবো। কথাটা কে বলছে? এই কথাটা বলছে অমিচাঁদ। তারপর বলতেছে মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করবার অনুমতি দিয়েছে। এর জন্য তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হবে। মানে এই 12,000 টাকার বিনিময়ে সে কি করছে? ইংরেজদের ব্যবসা করার অনুমতি দিছে। এই কথাটা কতটুকু সত্য, কতটুকু সত্য তা জানা যায়নি। হ্যাঁ, তা জানা কি যায়নি। এখন একটা জিনিস খেয়াল করো, তা জানা যায়, তা জানা যায়নি। ব্যাপারটা এরকম, ধরো তোমাদের ভিতর থেকে কেউ একজন ফাহাদ স্যারের সাথে দেখা করতে চাইছো। এখন আমি বলছি ফাহাদ স্যার দেখা করতে চাইলে 20,000 টাকা দিতে হবে। ফাহাদ স্যারকে 20,000 টাকা দিতে হবে, আর আমি ম্যানেজ করে দিতেছি, আমাকে আরো 5,000 টাকা দিতে হবে। তার মানে টোটাল 25,000 টাকা দিতে হবে। কিন্তু ফাহাদ স্যার কিন্তু এই কথাটা জানেই না। তা অমিচাঁদ হচ্ছে তাদের কাছে একটা চিঠি পাঠাইছে যে আমি কলকাতার দেওয়ান মানিকচাঁদকে
সাথে কথা বলছি, মানিকচাঁদ বলছে 12,000 টাকা দিতে, কিন্তু অ্যাকচুয়ালি বলছে কিনা এটা কিন্তু সন্দেহ আছে। এখন টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুম হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাই দিলাম। পত্রবাহক মানে যে চিঠিটা দিয়ে আসবে। কথাটার অর্থটা কি, যে 12,000 টাকা কে চাইছিল? মানিকচাঁদ। এখন 12,000 টাকা নিজের তহবিল থেকে উমিচাঁদ দিয়ে দিছে, ইংরেজদের পক্ষ হয়ে দিয়ে দিছে। এই টাকাটা এখন উমিচাঁদ চাবে না ইংরেজদের কাছে যে আমি নিজের পকেট থেকে যেহেতু দিছি আপনারা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয়বহুল যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলেই আমি চিরকৃতজ্ঞ থাকবো। কথার অর্থ কি, যে মানিকচাঁদকে আমি 12,000 টাকা দিয়ে দিছি, এখন আমি যেহেতু একটু খাচ্ছি আমাকে কিছু টিএ দিয়ে বিল দিয়েন, আমাকে কিছু হাত খরচ দিয়েন, চা নাস্তা খাওয়ার বিল দিয়েন। সে কিন্তু বলছে তো চা নাস্তা খাওয়ার বিল ইংরেজদের ইচ্ছা অনুসারে যত ইচ্ছা তত দিবে, হতে পারে 1,000 2,000। সে তারপরে একটা লাইন কি বলছে দেখো, পারিশ্রমিক বাদে আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 2-400 টাকা কম লইতেও আমার কোনো আপত্তি নাই। মানে ও নিজেই সব সাজায় দিছে যে ঠিক আছে শ্বশুর, আমাকে যেহেতু একটা বাইক দিতে চাইতেছেন, এক কাজ করেন, আপনি ডিসকভার দিতে চাইতেছেন, ডিসকভার না দিয়ে আমাকে একটা রয়্যাল এনফিল্ড দেন, দুইটার দামের পার্থক্য 1.5 লাখ টাকা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যদি রয়্যাল এনফিল্ড না দিতে চান তাহলে আমাকে একটা নর্মাল একটা এমটি দিয়ে, যেগুলোর দাম হচ্ছে 4 লাখ, সেকেন্ড হ্যান্ড 5 লাখ, এরকম একটা দামের কিছু একটা দিয়ে আমাকে। মানে ওই কন্ডিশন ঠিক করে দিতেছে যেখানে ক্যান্সেলেশনের কোনো সুযোগ নেই। এবার কি বলতেছে দেখো, অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তা গ্রাহ্য না হলে 2-400 টাকা লইতেও আমার কোনো আপত্তি নেই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারে। শুধু লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য। তার মানে আমরা একটু দেখতে পাই যে উমিচাঁদের আদি নিবাস বা স্থায়ী নিবাস ছিল লাহোরে, সে লাহোর থেকে বাংলায় আসছে। আচ্ছা, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা, সে বলতেছে আমি যেমন লাহোর থেকে আসছি টাকার আয় রোজগার করতে, আপনারাও তো কোম্পানির মানুষ, আপনারাও সেই ব্রিটেন থেকে আসছেন টাকা ইনকাম করার জন্যই, তা আমরা তো একই গোত্রের লোক। কাজের উদ্দেশ্যের দিক দিয়ে বিচার করলে আমি আপনাদের সমগোত্রীয়, যে একই সমান, চিঠি ভাঁজ করতে করতে। এখন হলওয়েল বলতেছে যে এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস উমিচাঁদ। মানে কি জানো, ওই যে আমরা একটা গালি দিই না, এই উমিচাঁদ হচ্ছে একটা পান্ডার বাচ্চা, এ নিমক হারাম। কি পরিমাণ নিমক হারাম, কি পরিমাণ পারফেক্ট একটা তিমির বাচ্চা হইলে এই চিঠি আমাদের কাছে পাঠায়। এখন কি বলতেছে দেখো, ঠিক আছে দেখো, এখন কি বলতেছে দেখো। আচ্ছা, হলওয়েল বলতেছে কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না, যে আমাদের কাছে অ্যাটলিস্ট একটা তো ওয়ে আছে, আমরা এটা গ্রহণ করি। ওয়ার্ডস ইভেন হোয়েন ইটস টু কস্টলি, এটা অনেক দামি একটা ডিল হচ্ছে, তারপরও আমরা এই ডিলটা গ্রহণ করি। গ্রেক, সেই তো মুশকিল, ওর লোভের কোনো শেষ নাই। অন্ত মানে তো তোমরা জানি যে ওর লোভের কোনো শেষ নাই। মানিকচাঁদের হুকুমনামার জন্য 17,000 টাকা দাবি করেছে, 12 আর 5, মানে 12 হচ্ছে মানিকচাঁদ আর 5 হচ্ছে তোমার উমিচাঁদের পারিশ্রমিক। আমি হলপ করে বলতে পারি 2,000-2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকি যাবে উমিচাঁদের তহবিলে। মানে তারা একটা ধারণা করছে যে মানিকচাঁদকে সর্বোচ্চ 2,000 টাকা দিবে খুশি করার জন্য, আর বাকি কত টাকা, বাকি প্রায় 15,000 টাকাই তার পকেটে যাবে। হলওয়েল বলতেছে কিছুই করার নেই, উপযুক্ত অবস্থার সুযোগ সে কেন হাত ছাড়বে। যে বলতেছে ও তো সুযোগ পাইছে একটা, আমরা তো ঠেকা। গ্রেক, দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। ওয়ার্ডস, শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ হবে? মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিকচাঁদকেও কি হাত পেতে নেই যে খালি কি উমিচাঁদই টাকার জন্য লোভ করে আছে? আমরা যখন ব্যবসা করতে যাব তখন নবাবের এই সব লোক যারা নবাবের বিরুদ্ধে কাজ করতেছে তারাও তো চাবে আমরা যাতে তাদের টাকা দিই। কিলপ্যাট্রিক, 10 দিকে 10টা হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। মানে এই ব্যাপারটা কেমন জানো, ব্যবসা করার জন্য চারিদিকে ওই যে যত ধরো আমাদের এই সমাজে এখন কি করা লাগে, চাঁদা দেওয়া লাগে, একে চাঁদা দেওয়া লাগে, ওকে চাঁদা দেওয়া লাগে, এখানে ই করতে হলে আবার কিছু প্রশাসনের লোকজনকেও চাঁদা দেওয়া লাগে খারাপ যারা। তো এই দিক থেকে তো চারিদিকে খালি টাকা উঠতেছে, যারাই ব্যবসা করতে আসতেছে না কেন তাদেরই এই সমস্যাটা হইতেছে। হলওয়েল, কিছু না হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো বখরা নিয়ে মতান্তর ঘটলে। বখরা মানে কি, এই টাকাটা নিয়ে, হ্যাঁ টাকাটা নিয়ে তাদের ভিতরেই যদি গ্যাঞ্জাম লাগে তাহলে গ্যাঞ্জাম হবে।
তখন নবাবের কানে চলে যাবে। ব্রেক। উমিচাঁদের চিঠি বার করে আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে, সেটা কি? শওকত জংহের সাথে সিরাজউদ্দৌলার লেগে গেল বটে। এখানে একটা ক্যারেক্টার আমি তোমাদেরকে বলি, হ্যাঁ আমি তোমাদেরকে একটু বলি শওকত জংহটা কে। প্রথম কথা আমরা যেটা দেখছি, হ্যাঁ হাজী আহমদ, এই ক্যারেক্টারটা মনে আছে? হাজী আহমদ, বলো তো এই ক্যারেক্টারটাকে? আহমদ এই ক্যারেক্টারটাকে? এই ক্যারেক্টারটা হচ্ছে আলীবর্দীর ভাই, তাই না? আলীবর্দী এর ভাই, ঠিক আছে, এর ভাই। আচ্ছা, আলীবর্দী এর ভাই হাজী আহমদ। হাজী আহমদের 3 ছেলে ছিল, মনে আছে? একজনের নাম নওয়াজিশ, একজনের নাম হচ্ছে সাইয়দ, আর একজনের নাম হচ্ছে জয়নুদ্দিন। আচ্ছা, তাহলে এই যে নওয়াজিশ, হ্যাঁ আচ্ছা, এখানে যদি বানান ভুল হয় নামের, এটা সমস্যা নেই, এটা গ্রহণযোগ্য, কারণ ইতিহাসে এক একজনের নামে এক এক রকম ভাবে দেওয়া আছে। এবার হচ্ছে সাইয়দ, একজনের নাম হচ্ছে সাইয়দ, হ্যাঁ সাইয়দ। আচ্ছা, আরেকজনের নাম হচ্ছে জয়নুদ্দিন, অনেক জায়গায় আবার জৈনুদ্দিন লেখা, যেটাই হোক সমস্যা নেই, জয়নুদ্দিন। এইবার একটু মনে রাখো, খেয়াল করো, নওয়াজিশের সাথে বিয়েটা কার হয়েছিল? নওয়াজিশের সাথে বিয়েটা হয়েছিল হচ্ছে ঘসেটি বেগমের বা মেহেরুন্নেসার। সো আমি এখানে তোমাদের যেহেতু মনে থাকবে, তো আমি ঘসেটি লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এই সাইয়দের সাথে কার বিয়ে হয়েছিল বলো তো? শাহ বেগম। তো ইতিহাসে অনেক জায়গায় তাকে মাইমুনা এই নামেও পাবা, তো আমি তোমাদের বই অনুসারে শাহ বেগমটা লিখে দিলাম। আর জয়নুদ্দিনের সাথে বিয়ে হয়েছিল হচ্ছে আমেনা বেগম বা সিরাজের মায়ের, হ্যাঁ আমেনা। একটু খেয়াল করি আমরা, আমেনা। ঘটনাটা কি আসলে? এখানে যে একটা বললো না যে শওকত জংহ, প্রথম কথা এই যে, হ্যাঁ এই যে লাবিবা আর আমাদের এই যে কি জানি মারিয়া, ওদের এই ঘসেটি বেগম ক্যারেক্টারটা খুব প্রিয়। আচ্ছা, তোরা দুইজনই ঘসেটি বেগম, ঠিক আছে? তো তোদের দুইজনের যে স্বামী ছিল, এই যে নওয়াজিশ হচ্ছে ফিজিক্যালি ভেরি আনফিট, তাদের সন্তানও ছিল না। তো এর যেই প্রশাসনিক কর্মী ছিল, তার সাথে এর একটা অনৈতিক সম্পর্ক ছিল। কি সম্পর্ক? অনৈতিক সম্পর্ক ছিল। কেমন অনৈতিক সম্পর্ক? দেখো বইতেই লেখা আছে। হ্যাঁ, আমরা যদি বইয়ের একটু চরিত্র বিবেচনায় যাই বা বিশ্লেষণে যাই, একটু দেখো কি দুষ্টু ছিল এই মহিলা। হ্যাঁ, এই দেখো কি দুষ্টু, এই যে এই জায়গায় তার দুষ্টামির কথা আছে, হ্যাঁ তার দুষ্টামির কথা আছে। দেখো খেয়াল করো, এই যে দেখো ঘসেটি বেগম, হ্যাঁ এই যে নবাব আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ কন্যা। জ্যেষ্ঠ মানে কি? বড় মেয়ে, হ্যাঁ জ্যেষ্ঠ মানে হচ্ছে বড় মেয়ে। আচ্ছা, ভালো কথা। এই বড় মেয়ে ঘসেটি বেগম তথা তার নাম হচ্ছে মেহেরুন্নেসা। কি সুন্দর একটা নাম। দেখো, আলীবর্দী খাঁয়ের বড় ভাই হাজী আহমদের বড় ছেলে নওয়াজিশ মোহাম্মদ শাহমত জংহের সঙ্গে তার বিয়ে হয়। ভালো কথা। তাদের কোনো সন্তান ছিল না, তাই তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্য পুত্র হিসেবে গ্রহণ করছিল। তা আমরা এখানে একটা জিনিস দেখি, আমিনা বেগমের 3টা ছেলে তোমাদের বই অনুসারে, আবার ইতিহাস ঘাটাইলে দেখি আমিনা বেগমের 2টা ছেলে 1টা মেয়ে। যাই হোক, তোমাদের এই জায়গায় আমরা যাই যে এখানে হামদি, একজনের নাম হামদি মির্জা হামদি, একজনের নাম হচ্ছে একরাম, আরেকজনের নাম হচ্ছে সিরাজ। ঠিক আছে, সিরাজ। আচ্ছা, সিরাজ এটা হচ্ছে ছোট মেয়ের 3 সন্তান। এই ছোট মেয়ের 3 সন্তানের থেকে একরামকে এই যে একরাম ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করে হচ্ছে এই মহিলা ঘসেটি। কিন্তু একরাম মারা যায় খুব দ্রুত, বসন্ত রোগে মারা যায়। হ্যাঁ, কি রোগে? বসন্ত রোগে সে মারা যায়। ঠিক আছে, সে যখন বসন্ত রোগে মারা যায়, তখন এই যে শাহ বেগমের একটা ছেলে ছিল, তার নাম শওকত জংহ। হ্যাঁ, শওকত, এই যে শওকতকে আবার অ্যাডপ্ট করে বা শওকতকে সে সাপোর্ট করে। শওকত কম হয়ে গেছে না? শওকত, এই তাকে সে অ্যাডপ্ট করে বা তাকে সে পরবর্তী রাজা হিসেবে দেখা শুরু করে। এই যে শওকত জংহ, এটার একটা কারণ আছে। সেই কারণটা কি জানো? সিরাজের সাথে এত ক্ষোভটা কিসের? সিরাজকে কিন্তু এই ঘসেটিই বড় করছে, তো সিরাজের সাথে একটা ক্ষোভ আছে। ক্ষোভটা কোন জায়গায় আছে একটু খেয়াল করো। দেখো, তার প্রত্যাশা ছিল একরামউদ্দৌলা নবাব হলে নবাব মাতা হিসেবে রাজকার্য পরিচালনা করার সুযোগ সে পাবে, মানে রাজমাতা আর কি। কিন্তু একরামউদ্দৌলা জলবসন্ত রোগে আক্রান্ত হলে ঘসেটি বেগম
নৈরাশ্যে আক্রান্ত হন। ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ ছিল ভগ্ন স্বাস্থ্য, একদম ভাঙচুর স্বাস্থ্য ও দুর্বল চিত্তের অধিকারী। তিনি শাসন কার্য পরিচালনা করতে পারতেন না, একটু অ্যাবনর্মাল, প্রতিবন্ধী টাইপ ছিল। শাসন কার্য পরিচালনা করতো তার সেনাপতি হোসেন কুলি খাঁ, আর এই হোসেন কুলি খাঁয়ের সাথেই তার পরকীয়া সম্পর্ক ছিল বলা হয় আর কি ইতিহাসে। তো এখন দেখো, ঘসেটি বেগমের সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। ফলে আলীবর্দী খাঁয়ের নির্দেশে সিরাজ হোসেন কুলি খাঁকে হত্যা করে। দেখো, ভালোবাসার মানুষকে যদি হত্যা করে তাহলে ওই লোকটার সাথে এই তোমার খালার সম্পর্ক কি ভালো থাকবে? ভালো কিন্তু থাকবে না। তাহলে এই হচ্ছে ঘটনা, মনে থাকবে? ঘটনাটা মনে থাকবে তো? তার সাথে আরেকটা জিনিস আছে, দেখো, বিক্রমপুরের অধিবাসী রাজা রাজবল্লভ, হ্যাঁ, রাজা রাজবল্লভ, যার ছেলে কৃষ্ণদাস বল্লভ ঢাকার নওয়াজিশ মোহাম্মদের দেওয়ান ছিল। ঘসেটি বেগমের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই রাজবল্লভের। তো এই রাজবল্লভও কিন্তু নবাবকে হারানোর জন্য যে ষড়যন্ত্রটা করা হয় সেটার অন্যতম হোতা ছিল। যা এতটুকু একটু মাথায় রেখো, এতটুকু একটু মাথায় রেখো। তাহলে আমরা এই জায়গায় যে পড়লাম, কোন জায়গায় একটু আসো, কোন জায়গায় পড়লাম দেখো, উমিচাঁদের চিঠি বার করে। আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। সেই চিঠিটা কি? শওকত জংয়ের সাথে সিরাজউদ্দৌলার লেগে গেল বলে। শওকত জংয়ের সাথে সিরাজ কিন্তু এই শওকত জংকে পরাজিত এবং হত্যা করে একটা যুদ্ধে, ঠিক আছে? শওকত জং কেমন ছিল জানো? ও হচ্ছে ভাং খাইতো, মদ খাইতো, পইরা থাকতো, মাতাল হয়ে থাকতো এবং হেরেমে থাকতো সবসময়। হেরেম কোন জায়গায়? ওই যে নারীদের একটা পল্লী, যে জায়গায় যে নাচ গান করতো, আবার অনেক কিছু করতো আর কি, হ্যাঁ, দুষ্টু ছিল। কিন্তু শওকত জং কিন্তু অনেক সাহসী ছিল, অ্যাটলিস্ট নবাবের থেকে বেশি সাহসী ছিল, কিন্তু নৈতিকতার দিক থেকে অনেক পিছায় ছিল। সুযোগ নেবে মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। অর্থাৎ নবাবের সাথে যখন সিরাজের সাথে যখন শওকতের গ্যাঞ্জাম লাগবে, এই সুযোগটা নিবে হচ্ছে এরা। তারা শওকত জংকে সাপোর্ট করবে, তখন নবাব হেরে যাবে, স্বাভাবিক। এটা একটা ভালো খবর। তারপর কি বলতেছে দেখো, ওয়ার্ডস খুব স্বাভাবিক, শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে। আর উজির ফৌজদার মানে কি জানো? এই মন্ত্রী মিনিস্টাররা, হ্যাঁ, কি হবে? যার যা খুশি তাই করতে পারবে। এখন কেন? কারণ শওকত জং তো একটা ভালো নবাব না, সে তো ভাং খেয়ে নাচনিওয়ালাদের সাথে পড়ে থাকবে, হ্যাঁ, একদম ঠিক আছে। তখন তো যে যা খুশি তাই করতে পারবে, যেটা নবাব এখন করতে দেয় না। গ্রেগ আগে ভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে মনে হয়, যে আমরা যে তাকে সমর্থন করতেছি এবং গিফট পাঠাচ্ছি, এটা আগে করা বেটার। কিলপ্যাট্রিক, আই সেকেন্ড ইউ, যে আমি তোমাকে সাপোর্ট করতেছি। ওয়ার্ডস তা পাঠান, কিন্তু সন্দেহ হয়ে গেল যে এখানে একটা বাতি দেবেন না। গ্রেগ অর্ডারলি, বাতি লেয়াও। অর্ডারলি মানে কি? আর্ডারি কুলি বা ওই যে হেল্পার যারা আছে, বাতি লেয়াও। হ্যাঁ, হলবেল বলতেছে, নবাবের কয়েকখানায় থেকে এসে দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের কি অবস্থা? ততটাই খারাপ। শুকিয়ে মানে কি জানো? মদ টদ খায় না তো, নবাবের ওইখানে তো মদ টদ খাইতে পারে না, তার গলা টলা পুরো শরীরটাই শুকিয়ে আছে। গ্রেগ বলতেছে, নট সো ব্যাড আই হোপ। গ্রেগ, পেগ লাগাও পেগ, চলো পার্টি করি আমরা। নেপথ্যে মানে কি? পাশ থেকে ঘোষণা। নেপথ্যে কথাটার অর্থ হচ্ছে ঘোষণা, হ্যাঁ, ঘোষণা। কি ঘোষণা? জাহাজ আসছে। চারজন সমস্বরে, কোন চারজন? এখানে যারা ছিল আর কি, তারা সমস্বরে বলতেছে। কোথায়? ফ্রম হুইচ সাইড? নেপথ্যে যে ঘোষণা দিতে সে বলতেছে সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2খানা, 3খানা, 4খানা, 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। আরডালি বোতল আর গ্লাস সাইডে রাখলো। গ্রেগ, কোম্পানির জাহাজ মাস্ট বি ফ্রম মাদ্রাজ জয় করে কোম্পানির জাহাজ কলকাতার দিকে আসতেছে। হিপ হিপ হুররে, সমস্বরে হিপ হিপ হুররে, সবাই গ্লাসে মদ ঢেলে নিল। দৃশ্যাত্তর, বুঝা গেছে? তাহলে এই দৃশ্যটা কি ছিল? এই দৃশ্যটা ছিল হচ্ছে তোমার কি বলে, নবাব যখন তাদেরকে তাড়ায় দেওয়ার পরে তাদের শোচনীয় অবস্থার একটা দৃশ্য। বলো এতটুকু হয়েছে কিনা? ঠিক আছে, কব বুঝছো কিনা? এইবার অ্যাকচুয়াল মজা শুরু, বুঝছো? এইবার থেকে, এখন থেকে তোমাদের নাটকের ফান পার্টটা শুরু, সেই মজার পার্ট শুরু। হ্যাঁ, একটু দাঁড়াও।
এইবার কিন্তু অ্যাকচুয়াল মজার শুরু। দেখো এই তৃতীয় যে দৃশ্যটা, তারিখটা মনে রাখতে হবে 10ই অক্টোবর। হ্যাঁ, 10ই অক্টোবর, এটা একটু মনে রাখতে হবে। একটু দেখো, একটু মনে রাখো। সেটা কি? 1956 সাল 10ই অক্টোবর ঘসিটি বেগমের বাড়ি। হ্যাঁ, ঘসিটি বেগমের বাড়ি আলাদা ছিল, বুঝছো? মানে নবাবের দরবারে সে থাকতো না। এটা ছিল মতিঝিল মহল। মতিঝিল, হ্যাঁ, মতিঝিল মহল। মতিঝিল মহল, তার বাড়ির নাম ছিল মতিঝিল, প্রাসাদের নাম ছিল মতিঝিল। আচ্ছা, মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ঘসিটি বেগম। তো আমরা ঘসিটি বেগম সম্পর্কে জানছি, এখন আমাদের জানতে হবে উমিচাঁদ সম্পর্কে। চলো উমিচাঁদ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এবার আমরা সব ক্যারেক্টারগুলো ধরে ধরে জানার চেষ্টা করব, ঠিক আছে? ধরে ধরে জানার চেষ্টা করব। আসো আমরা মানিকচাঁদ সম্পর্কে একটু জেনে নেই আগে, যেহেতু মানিকচাঁদ নামটা আগে আসছে। সে কে? সে রাজা মানিকচাঁদ ছিলেন নবাবের অন্যতম সেনাপতি। তিনি বাঙালি কায়স্থ ঘোষ বংশে তার জন্ম। নবাবের গোমস্তা হিসেবে তার কর্মজীবন শুরু, মানে সরকারি কর্মচারী হিসেবে কাজ শুরু। পরে আলীবর্দীর সুনজরে পড়ে মুর্শিদাবাদের সেরেস্তাদারি পেয়েছিল, মানে ছোট্ট একটা দায়িত্ব পেয়েছিল। 1756 সালের জুন মাসে কলকাতা দখল করে নবাব শহরের নাম আলীনগর করলে মানিকচাঁদকে করেন গভর্নর। হ্যাঁ, কিন্তু বিশ্বাসঘাতক মানিকচাঁদ ইংরেজদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলতো। ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতা পৌঁছলে পত্র লিখে তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একসময় নবাব সিরাজ মানিকচাঁদকে কলকাতার সোনাদানা লুট করে কুক্ষিগত করার অপরাধে বন্দী করেন। মানে কি? মানে নবাব সিরাজ একটা টাইমে বুঝে যায় যে মানিকচাঁদ কি করতেছে, কলকাতার যত সোনাদানা আছে সে নিজের কাছে কুক্ষিগত করতেছে, মানে নিজের কাছে জমা রাখতেছে, মার্কেটে ছাড়তেছে না। হ্যাঁ, আত্মসাৎ করতেছে। অবশেষে রায় দুর্লভের পরামর্শে 10.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে মানিকচাঁদ মুক্তি পাইছিল। যে 10.5 লক্ষ টাকা ওই টাইমে বিশাল টাকা। মানিকচাঁদ ক্লাইভের সঙ্গে যুদ্ধ না করে কলকাতা ছেড়ে হুগলি পলায়ন করেছিল। পলাশির যুদ্ধের পূর্বে ক্লাইভকে বিনা বাধায় মুর্শিদাবাদের দিকে সে অগ্রসর হতে দিয়েছিল। জাস্ট মনে রাখতে হবে আমাদের, মানিকচাঁদ ক্যারেক্টারটা নবাবের বিপক্ষের ক্যারেক্টার। সে কলকাতার রাজা বা দেওয়ান, ঠিক আছে? কলকাতার রাজা বা দেওয়ান। তাহলে মানিকচাঁদ সম্পর্কে আমরা জানছি, যদি এই জায়গায় মানিকচাঁদটা নাই। এবার দেখো জগৎ শেঠ। এই জগৎ শেঠ এটা কিন্তু তার আসল নাম না। এই জগৎ শেঠ এটা তার আসল নাম না। এই তার আসল নাম তাহলে কি, একটু খেয়াল করি আমরা। দেখো জগৎ শেঠ হচ্ছে জৈন সম্প্রদায়, ওই যে আমরা বলি না পাঞ্জাবি টাইপ মানুষ, ওরকম। হ্যাঁ, দেখো তার পেশা ছিল ব্যবসা, সে ব্যবসা ছিল। বহুকাল ধরে হিন্দু সমাজভুক্ত হয়ে এই সমাজেরই অংশ হয়ে উঠেছেন। তার প্রকৃত নাম ফতে চাঁদ। এইটা এমসিকিউর জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা। গত বছর কিন্তু আসছিল যে মীর জাফরের আসল নাম কি, তো এর নাম কি? ফতে চাঁদ। জগৎ শেঠটা কি তাহলে? জগৎ শেঠ হচ্ছে তার উপাধি। এর অর্থ হলো জগতের টাকা আমদানি বা বিপুল অর্থের অধিকারী, কিংবা অর্থ লগ্নির ব্যবসায়ী। মানে এটা ধরো অনেক বড় লোক, সানি ভাইয়ের মতো। সানি ভাই কি? সানি ভাই হচ্ছে জগৎ শেঠ। কেন? তার কাছে কোটি কোটি টাকা থাকে, বুঝছো? এবার দেখো নবাব সরফরাজ খাঁকে হটিয়ে আলীবর্দীকে সিংহাসনে আরোহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। সুতরাং তিনি খুব স্বাভাবিকভাবে মনে করেছিলেন যে নবাব আলীবর্দীর মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা তার বশীভূত থাকবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা দিবেন। কিন্তু সিরাজউদ্দৌলা সততা ও নিষ্ঠার সাথে ভিন্ন প্রকৃতির এক যুবক। তিনি কিছুতেই এদের অন্যায়ের কাছে মাথা নত করেনি, বরং জগৎ শেঠকে তার ষড়যন্ত্রের জন্য বিভিন্নভাবে লাঞ্ছিত করছিল। জগৎ শেঠও অন্যান্য বিশ্বাসঘাতকের সাথে সিরাজের পতনে নিষ্ঠুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তার মানে এখানে যে ক্যারেক্টারগুলো দেখতেছি, এই জগৎ শেঠটা যখন সরফরাজ নবাব ছিল, আমরা জানি যে মুর্শিদ কুলি খাঁ, তারপরে তার জামাতা, তার নাম ছিল সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ, এবং সুজাউদ্দিনের ছেলে সরফরাজ যে বাংলার তৃতীয় নবাব, সেই বাংলার তৃতীয় নবাব যখন আলীবর্দীর সাথে গ্যাঞ্জাম হলো, বা আলীবর্দী যখন নবাবের মসনদে বসবে, তখন আলীবর্দীকে সাপোর্ট করছিল জগৎ শেঠ। তো সে ভাবছিল আলীবর্দীর তো বয়স অনেক, সে যখন মৃত্যুবরণ করবে নবাব সিরাজউদ্দৌলা হোক কোনো সমস্যা নেই, কিন্তু সে তার ব্যবসাটা চালায় যেতে পারবে, অনৈতিক অনেক ব্যবসা, কিন্তু সিরাজ এই সুযোগটা দিছিল না বলে তার খারাপ লাগছিল, এবং বিভিন্ন সময় সিরাজ তাকে অপমান করে। তো এর জন্য সে ঘসিটির সাথে হাত মিলায় এবং নবাবের বিরুদ্ধে উৎসাহিত হয়। রাইসুল জুলাহা, এই রাইসুল জুলাহা এটা একটা গুপ্তচর ক্যারেক্টার, এটা একটা গুপ্তচর, ঠিক আছে? এই গুপ্তচর ক্যারেক্টারটা
খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট গুপ্তচর ক্যারেক্টারটা। এটা নবাবের গুপ্তচর। নবাব এমন একজনকে গুপ্তচর রাখছিল যে নবাবের বিপক্ষের মানুষদের সাথে মিশতো, থাকতো এবং দিন শেষে নবাবের কাছে খবরগুলো দিয়ে দিত। এরপরে কে আছে? নর্তকী। এই নর্তকীটাকে নাচে যারা, এখানে কোন ক্যারেক্টারটা বাদ গেল? রাজবল্লভ। আস্তে আস্তে পড়বো আমরা রাজবল্লভটা কে ছিল, একটু দেখো। প্রৌঢ়া, প্রৌঢ়া বিধবা মানে কি? ওই যে প্রৌঢ়া মানে মধ্যবয়স্ক, হ্যাঁ, বা ভালোই বয়স্ক আর কি, বয়স্ক। এখানে ভালোই বয়স্ক ধরি, মধ্যবয়স্ক লিখছি, সমস্যা নেই। জাঁকজমকপূর্ণ জলছার সাজে সজ্জিতা, মানে বুঝতে পারতেছো সে একদম নায়িকা হয়ে আসছে, ঐশ্বরিয়া রায় ঘসেটি বেগম। এবার কি? আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, বাদক এবং নর্তকী সুসজ্জিত খানসামা। সুসজ্জিত খানসামা মানে কি? খানসামা মানে চাকর। খানসামা কথাটার অর্থ হচ্ছে চাকর। তোমরা রেইনকোট গল্পে খানসামা কথাটা পাবা। তাম্বুল মানে হচ্ছে পান, তাম্বুল মানে হচ্ছে পান। তাম্রকুট মানে হচ্ছে তামাক, তামাক মানে পার্টি হচ্ছে না, পার্টি কারেঙ্গে, ঠিক আছে? সেই জায়গায় পান এবং তামাক দিতেছে, পরিবেশন করতেছে। একজন বিচিত্র বেশি অতিথি, এই নামই হচ্ছে রাইসুল। এর নাম কি? এর নাম হচ্ছে রাইসুল, ঠিক আছে? রাইসুল সঙ্গে প্রবেশ করলো উমিচাঁদ। তাহলে একটু মনে রাখো, এই রাইসুল জুহালা কে নিয়ে আসছিল? উমিচাঁদ নিয়ে আসছিল। আচ্ছা, প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ের নাচ শেষ হলো, সকলে হাততালি দাও, ওয়াও ফ্যান্টাস্টিক ডান্স। ঘসেটি, বসুন অমিচাঁদজি, সঙ্গে মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। সে একটু অবাক হয়েছে, কারণ কি জানো? অবাক হয়েছে। এই অবাক হওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় যে মিটিংটা হইতেছে নবাব জানে না, আর সবাই এই জায়গায় নবাবকে হারানোর একটা পরিকল্পনা চলতেছে। হ্যাঁ, এই মিটিংয়ে কি হচ্ছে? এই মিটিংয়ে নবাবকে হারানোর, হারানোর কি হইতেছে বলো তো? পরিকল্পনা চলতেছে, পরিকল্পনা চলতেছে, ঠিক আছে? দেখো, উমিচাঁদ বলতেছে, যথাযোগ্য সম্মান দেখে মাফ করবেন বেগম সাহেবা, উনি একজন জবরদস্ত শিল্পী। আমার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একদম মুগ্ধ। মানে কি? এর পারদর্শিতা, হ্যাঁ, পারদর্শী, খুবই পারদর্শী কেরামতিতে। আজকের জলসা সরগরম করে, মানে আজকের জলসাটাকে আরো একদম হাইপড আপ করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। রাজবল্লভ বলতেছে, তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান। কনফিডেন্সিয়ালিটি কেন? কারণ এই মিটিংটা তো কনফিডেন্সিয়াল মানে কি? গোপন মিটিং। বাইরের মানুষ কেন আনছে? ওইটা না না, সেসব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসরের জলসায় কেরামতি দেখিয়ে বেড়ান। বলতেছে, তো দরিদ্র মানুষ পেটের দায়ে আয় রোজগার করার জন্য এদিক ওদিক করে বেড়ায়, আর আমার সাথে ভালো পরিচয়, তাই নিয়ে আসলাম যে আপনাদেরকে একটু মনোরঞ্জন করে দেখাবে। জগৎ শেঠ বলতেছে, তাহলে আরম্ভ করুন ওস্তাদজি, দেখি নাচ ওয়ালিদের ঘুঙ্গুর এবং ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা। ঘসেটি রাজবল্লভের দৃষ্টি বিনিময়, যে একজন একজনের দিকে তাকাইতেছে। এই রাজবল্লভটা কে ছিল বলতো? এই রাজবল্লভ ছিল ঢাকার দেওয়ান। হ্যাঁ, ঢাকার কে ছিল বলতো? ঢাকার দেওয়ান ছিল। এর সাথে ঘসেটির একটা সুসম্পর্ক ছিল। হ্যাঁ, রাজবল্লভ একটু দেখো, আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়ালো, মানে এই মেহমানটা। হ্যাঁ, আগন্তুক কথাটার অর্থ কি? এই গেস্ট। এই গেস্টটা কই দাঁড়ালো? স্টেজে দাঁড়ালো, স্টেজে। হ্যাঁ, দেখো, রাজবল্লভ বলল, ওস্তাদজির নামটা কি? আগন্তুক বলতেছে, রাইসুল জুহালা। সকলে হাসতেছে, হা 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 হা। এইটা আবার কি নাম? কারণ এই জুহালা কথাটার অর্থ হচ্ছে অজ্ঞ, অজ্ঞ। হ্যাঁ, অজ্ঞ। আর রাইসুল মানে কি? রাইসুল কথাটার অর্থ হচ্ছে ধনী, ধনী। হ্যাঁ, সবাই হাসলো। কেন হাসলো? হা 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 হা। অজ্ঞদের ধনী, এটা আবার কেমন নাম? রায়দুর্লভ কি বলতেছে? জাহেলদের রইস। জাহেল মানে অজ্ঞ, অজ্ঞদের ধনী। এই নামের গৌরবেই আপনি উমিচাঁদজি পদ দেখিয়ে নিয়ে এলেন নাকি? মানে উমিচাঁদকে একটু খোঁচা মারছে, উমিচাঁদকে একটু বোকা বলতেছে এরা, এবং ধনী বলতেছে। খোঁচা মারছে। আবার সবাই হাসতেছে। উমিচাঁদ বলতেছে ঈষৎ রুষ্ট হয়ে। রুষ্ট মানে কি? হালকা একটু রেগে গিয়ে। হ্যাঁ, হালকা রেগে গিয়ে কি বলতেছে দেখো, আমি তো বেশক জাহেল। হ্যাঁ, আমি তো আসলেই কি? আসলেই অজ্ঞ, আসলেই অজ্ঞ বা বোকা। ঠিক বলছেন আপনারা। তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন। মানে কি? বড় ক্রাইম করেও ধরা খান না। হ্যাঁ, কি বড়? এই দেখো, বড় ক্রাইম করেও কি হয় না? ধরা খায় না, ধরা খায় না। ব্যাপারটা কেমন? সরশুদ্ধ দুধ,
খাইছে, কিন্তু মুখে কোনো দাগও লাগে নাই, তাহলে কেউ ধরতে পারবে যে চুরিটা কে করছে? কিন্তু আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুলবাঘা বনে যায়। গুলবাঘা মানে কি? চিতাবাঘ। হ্যাঁ, চিতাবাঘ, চিতা বাঘ মানে আমার গায়ে দাগ লেগে যায়, দোরাকাটা দাগ লেগে যায়। ঘষেটি আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন, শুরু করুন ওস্তাদজি। রাইসুল জোহালা বলতেছে, জয়সা হুকুম। আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্পর্কে ওয়াকিফাল মানে কি জানি। হ্যাঁ, যে সে কি মিমিক্রি আর্টিস্ট, ধরো সে বিভিন্ন ধরনের পশু পাখির আর্ট করে দেখাবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আপাতত আপনাদের এমন একটা নাচ দেখাবো পক্ষীকুলের এক বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার নাম জবরদস্ত, সেই পাখির নৃত্যকলা আপনাদের সামনে দেখবেন। দেশের অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। ব্যাপারটা কেমন জানো? সে এমন একটা পাখির আর্ট দেখাবে যে পাখিটা দেখতে লাগে ধার্মিক, কিন্তু এই পাখিটা খুবই দুষ্টু। সে কিন্তু আসলে এই মানুষজনকে ইন্ডিকেট করে এই কথাটা বললো যে আপনাদের দেখে কিন্তু ধার্মিক মনে হয়, কিন্তু আপনারা তো চোর, বাটপার এক একটা, ডাকাত এক একটা। হ্যাঁ, পান্ডার বাচ্চা, তিমির বাচ্চা, বেগুনির বাচ্চা। হ্যাঁ, আপনারা তো মানে এইসব আপনার নষ্ট তরমুজ। ঠিক আছে, তো বুঝে নাই কেউ। কেন বুঝবেন? কারণ সে তো আসলে গুপ্তচরের ভূমিকা পালন করতেছে, সে তো নবাবের লোক, কিন্তু এমন ভাবে মিশে গেছে বিপক্ষের সাথে যে বিপক্ষ ধরে উঠতে পারেনি। দেখো, তবলচিকে একটু ঠেকা দিয়ে দিন। তবলচিকে মানে কি? এই যে গদিতে একটু ঠেকা দেন, তাল বলে দিল। তবলচিকো মানে হচ্ছে এই তবলা আর কি। তবলাতে একটু ঠেকা দিয়ে দেন এবং তালটা বলে দেন। তো তবলা যে বাজাবে সে একটা মিউজিক দেওয়ার সাথে সাথে সে শুরু করবে। নৃত্য চলাকালে ঘষেটি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন। পরে উমিচাঁদ এবং রাজবল্লভও কিছু আলোচনা করলেন। নাচ শেষ হলে সকলে হর্ষ প্রকাশ করলো। হর্ষ মানে কি? সবাই কি হলো? খুশি হয়েছে। হ্যাঁ, সবাই খুশি হয়েছে। রাজবল্লভ, ওস্তাদজি জবরদস্ত লোক মনে হচ্ছে, ওকে আরো কিছু কেরামতি দেখার দায়িত্ব দিলে কেমন হয়, যে আরো কিছু করে দেখান। উমিচাঁদ, উনি রাজি আছেন। উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ফাঁকে ফাঁকে দু চারখানা চিঠিপত্রেরও আদান করতে ওর আপত্তি নেই। মানে কথাটা বুঝছো যে দু চারটা চিঠিপত্র মানে কি? এই মানুষটারে দিয়ে অন্য কাজও আমরা করাইতে পারবো। হ্যাঁ, আসো। রাইসুল জোহালা কি বলতেছে? সরি, রাজবল্লভ, তাহলে ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগাবো। রাইসুল জোহালা, বহুত আচ্ছা হুজুর, বহুত আচ্ছা। এই কিন্তু একটা টাইমে ধরা খাবে। রাইসুল জোহালা, এর নাম নারায়ণ সিং, এর আসল নাম হচ্ছে নারায়ণ সিং, যে সিরাজের পক্ষে কাজ করতেছে। হ্যাঁ, ঘষেটি, তাতে আবার নাচ শুরু হোক। রাজবল্লভ, আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নিলেই হয়। ঘষেটি, তাই হোক। ইঙ্গিত করতেই দলবল সহ নাচনিওয়ালাদের প্রস্থান। রায়দুল্লভ বলতেছে, দেখো বেগম সাহেবা, আপনি আরম্ভ করুন। মিটিং সিরাজের বিপক্ষে। দেখো, সিরাজকে ধ্বংস করার একটা প্ল্যানিং করতেছে। জগৎ শেঠ কি বলতেছে? দেখো, ঘষেটি, আপনারা তো সব জানেন, এখন খোলাখুলি যা বলার আছে তাই বলুন। জগৎ শেঠ, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়ে দিয়েছি, কিন্তু শওকত জঙ্গ নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। মানে এখন ওরা ডিল করবে, বুঝছো? ওরা একটা ডিল করবে। ওরা প্ল্যান করছে কি, যে শওকত জঙ্গ নবাবের সাথে যুদ্ধ করে নবাবকে হারাই ফেলবে, মেরে ফেলবে, তখন শওকত জঙ্গ কিং হয়ে যাবে, ঘষেটি বেগম রাজমাতা হবে, রাজবল্লভের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে এবং সবাই কিছু না কিছু পাবে। রায়দুল্লভ, দেখো ঘষেটি বলতেছে, শওকত জঙ্গ আপনাদেরই ছেলে, সে নবাব পেলে প্রকারান্তে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন। রায়দুল্লভ, এটা কোনো কথা না, যিনি নবাব হবেন। জগৎ শেঠ বলতেছে, আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম, আমি আগে কথা শেষ করব। ভালো কথা, দেখি কি কথা বলে। সে বলতেছে, বেশ, আপনারাই কথা শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হওয়ার পর আর কোনো কথা উঠবে না। জগৎ শেঠ তখন বলতেছে, সে আবার কি কথা? রাজবল্লভ বলতেছে, আপনারা তর্কের ভেতরে যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক। কেন? কারণ যে কোনো মুহূর্তে কি হতে পারে? কেস খেয়ে যেতে পারে। কেস খেয়ে যেতে পারে, ঠিক আছে? কেস খেয়ে যেতে পারে, ভালো কথা। জগৎ শেঠ বলতেছে, কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নেওয়াটা তো বুদ্ধিমানের কাজ না। মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি আলোচনা করতেছি, অঙ্গীকার করে লাভ নেই। শওকত জঙ্গ নিতান্তই অকর্মণ্য, এই বইলে দিছে কিন্তু এবার সরাসরি কথা। শওকত জঙ্গ তো একটা অকর্মণ্য লোক, ওরে দিয়ে হবে নাকি?
ভাঙের গেলাস আর নাচনিওয়ালা ছাড়া সে আর কিছুই জানে না। কাজেই শওকত জঙ্গ নবাব হবে নামমাত্র, আর আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার পরোক্ষভাবে তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ। তার নামে কে দেশ শাসন করবে? রাজবল্লভ। কেন রাজবল্লভ দেশ শাসন করবে? এখানে আমরা একটা জিনিস পড়ছিলাম, তোমাদের কি মনে আছে? তোমরা একটু দেখো কেন। কারণ এই জায়গায় একটু খেয়াল করো যে বিক্রমপুরের অধিবাসী রাজা রাজবল্লভ ঢাকার নওয়াজেশ মোহাম্মদের দেওয়ান ছিল। নওয়াজেশ মোহাম্মদটা কে ছিল? ঘসেটির জামাই ছিল। ঘসেটির জামাইয়ের প্রধান সেনাপতির নাম কি ছিল? পড়ছি না একটু আগে? কি ছিল বলো তো? এই হোসেন কুলি খান। আচ্ছা, ভালো কথা। তার মানে নওয়াজেশের সাথে যেহেতু রাজা রাজবল্লভের ভালো খাতির ছিল, ঘসেটিরও ভালো খাতির থাকবে। তো যেহেতু সে দেওয়ান ছিল, তার রাজকার্য পরিচালনা করার ক্ষমতাও আছে এবং ঘসেটির কাছের মানুষ। তো আলটিমেটলি যদি শওকত জঙ্গ রাজা হয়, ও তো একটা মদ খায়, মদখোর। হ্যাঁ, আর ঘসেটি তো আর শাসন কার্য চালাবে না, সে তো রাজমাতা হয়ে থাকবে। অ্যাকচুয়াল দায়িত্ব কার হাতে যাবে? এই যে রাজবল্লভের হাতে যাবে। তো সবাই এই কথাটা নিয়ে কথা বলতেছে যে ওর কাছে ক্ষমতা যাবে, তা আমরা কি পাবো? আমাদেরটাও ক্লিয়ার থাকা দরকার। এবার একটু দেখো রাজবল্লভ, এবার দেখো কি বলতেছে। জগৎ শেঠ বলতেছে কথা ঠিক, কিন্তু নিজে রায়দুল্লভ বলতেছে ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছিল। যে আপনার প্রধান সেনাপতি হোসেন কুলি খাঁকে কিন্তু এই কারণেই প্রাণ দিতে হয়েছিল। দেখো ঘসেটি বলতেছে ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শওকত জঙ্গের যুদ্ধের খরচ চালাবে কি করে? ও আচ্ছা, আমরা তো একটু বাদ দিছি। দেখো, আমি তা বলছি না, তাছাড়া এখানে সে কথা অবান্তর। আমি বলতে চাইছি শওকত জঙ্গ নবাব পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে, তেমন আমাদের কোনো আশা নেই। কাজে আমাদের পক্ষে নগদ কারবার করাই ভালো। ওরা বলতেছে যে অ্যাকচুয়ালি লং টার্ম বেনিফিট পাবে হচ্ছে লং টার্ম, হ্যাঁ, বেনিফিট লং টার্ম বেনিফিট পাবে হচ্ছে তোমার রাজবল্লভ। কিন্তু এই যে রায়দুল্লভ, জগৎ শেঠ, এদের কিন্তু কোনো বেনিফিট নেই, কারণ তারা সরাসরি রাজকার্যে আসার কোনো সুযোগ নাই। তাই জগৎ শেঠ বলতেছে আমাদেরকে নগদ টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, নগদ টাকাটা দিয়ে দেন। এই যে কাজেই আমাদের পক্ষে নগদ কারবার করাই ভালো। এখন ঘসেটি বলতেছে ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শওকত জঙ্গের যুদ্ধের খরচ চালাবো কি করে? যে আপনি যদি এখনই টাকা চান, তাহলে আমি যুদ্ধের খরচ চালাবো কিভাবে? যুদ্ধের খরচ তো চালাতে হবে। জগৎ শেঠ না, আমি নগদ টাকা চাইছি না, যুদ্ধ খরচ বাবদ আমি টাকা দেব, অবশ্য আমার যা সাধ্য। আমি আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কার্যনামা সই করে দিতে হবে। মানে আমাকে একটা ডিল করে দেন, একটা ডিল করেন। হ্যাঁ, ডিল করেন, যাতে করে পরে এই কথাটা আপনারা রাখতে পারেন এবং আমাকে ফেলায় না দেন। রায়দুল্লভ বলতেছে আমাকেও পদাধিকারের একটা একরারনামা সই করে দিতে হবে। পদাধিকার মানে কি? আমাকে একটা পদ দিতে হবে। হ্যাঁ, আমাকেও একটা পদ দিতে হবে। ধরো শেখ হাসিনার উচ্ছেদ করে দিছি, যাদের সাথে উচ্ছেদ করলাম তাদেরকে বললাম আমি শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করব, ভালো কথা, আমাকে একটা কাজ করতে হবে, আমাকে এই এলাকার এমপি বানাই দিতে হবে, তাহলেই আমি আসবো, আদারওয়াইজ আসবো না। তো এই যে নবাবকে হটাইতেছে, হটানোর টাইমে সবাই ঠিক করতেছে যে নবাবকে হটানোর পর কে কোন দায়িত্বে আসবে। হ্যাঁ, কে কোন দায়িত্বে আসবে। এবার একটু দেখো ঘসেটি বলতেছে ভালো কথা, প্রহরীর প্রবেশ। ঘসেটি বেগমের হাতে একটা পত্র দিয়ে গেল প্রহরীটা। ঘসেটি চিঠি খুলতে খুলতে সিপাহ সালার কে? সিপাহ সালার মানে হচ্ছে সেনাপ্রধান, সেনাপ্রধানদের প্রধান, যার নাম ছিল হচ্ছে মীর জাফর। এই মীর জাফর সম্পর্কে আরো জানবো আস্তে আস্তে। পড়তে পড়তে তিনি শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়ে দিছে। রাজবল্লভ বহুত খুব, উমিচাঁদ আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই, আমি সকলেরই খাদেম, মানে কি আমি সকলের চাকর। হ্যাঁ, আপনারা যেমনে আমাকে রাখবেন আমি অমনি খুশি হয়ে যা দিবেন তাই। কাজে এতক্ষণ আমি চুপ করেই আছি। ঘসেটি আপনারাও যদি কিছু বলার থাকে তা এখনই বলে ফেলুন। উমিচাঁদ বলতেছে নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহ সালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে, সিরাজউদ্দৌলার পতনই সবার কাম্য। শওকত জঙ্গ এক্ষুনি যদি আঘাত হানতে পারে, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবে, ফলে জয় অবধারিত। মানে সিরাজকে হারানোর জন্য সবাই এখন অগ্রসর। ঘসেটি বলতেছে সিরাজের পতন কে না চায়। কেন বলছে এই কথাটা জানো? কারণ সিরাজকে আসলে সিরাজ ন্যায়ের সাথে ছিল, সততার সাথে ছিল। তো এদের কিছু ভুল ত্রুটি ছিল যেগুলো সিরাজ ধরে ফেলতো, এই কারণে সিরাজ সবার চোখের বিষ ছিল। এখন কি বলতেছে দেখো উমিচাঁদ, অন্তত আমরা চাই, কারণ সিরাজউদ্দৌলার নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে।
ঘষেটি বলতেছে সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বড় বেশি আশঙ্কা। উমিচাঁদ, কিছুমাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গকে চাবো কেন? আমি কাজ কতদূর এগিয়ে এসেছি তা দেখুন, এই তার প্রমাণ। কিসের কাজ? ওই যে উমিচাঁদের সাথে তো সরাসরি কন্টাক্ট আছে ইংরেজদের, তো সেই কাজ। পকেট থেকে চিঠি বার করে ঘষটি বেগমের হাতে দিল। ঘষটি চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হইল। এই যে গভর্নর ড্রেকের চিঠি, ওয়াও! উমিচাঁদ, আমি প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। ঘষটি পত্র পড়তে পড়তে লিখছেন, শওকত জঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী। কেন? কারণ রাজধানীতেই তো সব থাকে। যেমন পাকিস্তানিরা 25শে মার্চ কালো রাত্রে কোথায় অ্যাটাক করছিল? রাজধানীতে না? কারণ রাজধানী যদি অচল করে দেওয়া হয় তাহলে পুরো দেশটাই তো অচল। তাই এই কথাটা বলা হয়েছে। দেখো এখন প্রায় শেষের দিকে নবাব এন্ট্রি নিবে। দেখো কি হইতেছে। রাজবল্লভ, আমাদের বন্ধু সিপাহসালার মির্জাফর রায় দুর্লভ ইয়ার লুৎফ খা ইচ্ছে করলেই সুযোগের সৎ ব্যবহার করতে পারে। মানে কি? আমাদের বন্ধু সিপাহসালার মানে সেনাদের সেনা প্রধান, তার নাম মির্জাফর, আরেকজন ছিল রায় দুর্লভ, আরেকজন ছিল ইয়ার লুৎফ খা, এরা সবাই সেনাপতি। হ্যাঁ, এখন কি বলতেছে দেখো, সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। হঠাৎ বাইরে তুমুল কোলাহল, বাইরে গ্যাঞ্জাম লেগে গেছে। মিটিং হইতেছে না, ভিতরে বাইরে গ্যাঞ্জাম লাগছে। সকলেই সচকিত, মানে কি অ্যালার্ট। কি হয়েছে? পুলিশ এসে পড়ছে। ঘষেটি বেগম কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচনিওয়ালাদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বদলে কামরায় চলে আসছে। মানে বুঝছো, মানে এই জায়গায় যে মিটিং হইতেছে, নবাবের লোকজন যদি এটা দেখে ফেলে তাহলে তো একটা ক্ষতি। তাই এই যে এখানে কি হলো দেখো, রাজবল্লভ কি করলো, সবাইকে থামাই দিয়ে নাচনিওয়ালা যারা ছিল না, যাদেরকে বাইরে পাঠাই দিয়েছিল মিটিং এর জন্য, তাদেরকে ভিতরে আনলো, যেখানে দেখাইতে যেতেছে একটা জলসা হইতেছে, এছাড়া কিছু না। রাজবল্লভ, আরম্ভ করো জলদি। ঘুঙুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামরায় ঢুকলো নবাব সিরাজউদ্দৌলা, পেছনে কে মোহনলাল। সবাই তড়িৎ বেগে দাঁড়ালো, নাচনিওয়ালাদের নাচ থেমে গেল। ঘষেটি ভীতি কণ্ঠে, নবাব তুমি এখানে? এবার নবাব কি বলতেছে দেখো। নবাব তো মানে বুঝে গেছে কি হইতেছে। নবাব বলতেছে, কি ব্যাপার খালাম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন, এত বড় অনুষ্ঠান, এত বড় আয়োজন। ঘষেটি আত্মস্থ হয়ে, এরকম জলসা নতুন কিছু না, আমি প্রায় এরকম করি। সিরাজ বলতেছে, তা নয়, তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছে বলে জলসার রোশনায় আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। সেরা লোকেরা মানে কি দেখো, তার রাজসভার সভায়, হ্যাঁ রাজসভার সবাই এখানে আসছে। এটা কেমনে পসিবল? আমার রাজসভার সবাই এখানে আসছে। ঘষেটি বলতেছে, নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিছো নাকি? মানে মজা নেওয়া শুরু করছে, খোঁচা মারা শুরু করছে। সিরাজ, নাচ গানের মাহফিলের জন্য দেউরিতে কড়া পাহারা দিয়ে রেখেছেন খালাম্মা। বলতেছে যে আপনি নাচ গান হবে, অনুষ্ঠান হবে, তাই আপনি আপনার মতিঝিল মহলে এত কড়া পাহারা দিয়ে রাখছেন। আর তারা আমার উপরে গুলি চালিয়ে দিয়েছিল। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসায় এতক্ষণে মোরসিয়া শুরু হয়ে যেত। মোরসিয়া মানে কি? মাতম শুরু হয়ে যেত। মাতম, মানে নবাব যখন ঢুকতেছে না, তখন পাহারাদাররা নবাবকে চিনতে পারে নাই, নবাবকে আটকায় দিছে। তো নবাবের সাথে যখন দলবল দেখছে, তখন বুঝতে পারছে এরা মনে হয় দরবার থেকে আসছে, তখন এই পাহারাদাররা ঢুকতে দিছে। ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছে। এবার কি হয়েছে দেখো। এবার সিরাজ বলতেছে, রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ, আপনারা এখন যেতে পারেন। মতিঝিলের জলসা আমি চিরকালের জন্য ভেঙে দিলাম। ঘষেটি বেগম, তৈরি হয়ে নিন, খালাম্মার পক্ষে প্রসাদের বাইরে থাকা নিরাপদ নয়। কথার অর্থ বুঝতে পারছো যে আপনারা বের হয়ে যান, আর এই প্রাসাদে আর জীবনে কোনো জলসা হতে পারবে না। আমি আজকে ক্যান্সেল করে দিয়ে গেলাম, ব্যান করে দিলাম। ঘষেটি রোষে চিৎকার করে, মানে কি? ঘষেটি কাঁদতেছে, তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো, তোমার এত বড় স্পর্ধা। সে কান্না শুরু করে দিছে। নাটক, এগুলো নাটক। সিরাজ, আমি থাকলে বলতাম নাটক কইরো না প্রিয়, এতে ক্ষুব্ধ হওয়ার কি আছে খালাম্মা? আম্মাও আছে, আপনিও তার সঙ্গে আমার প্রাসাদে থাকবেন। ঘষেটি, মতিঝিল ছেড়ে আমি এক পা নড়বো না। তোমার প্রাসাদে আমি যাব, তোমার প্রাসাদে বাজ পড়ে খান খান হয়ে যাবে। কাঁদতে আরম্ভ করছে। বাজ পড়ে যে তোমার প্রাসাদ ধ্বংস হয়ে যাবে, এটা আমার প্রাসাদ, এটা আমার ঘর, আমি এখানে থাকবো। সিরাজ বলতেছে দেখো, অবিচল হয়ে, তৈরি হয়ে নিন, তৈরি হয়ে নিন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। খালাম্মা, ঘষেটি বলতেছে মাতম করতে করতে, হায় হায় রে, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কি কিছুই করতে পারবেন না?
একদম নাটক শুরু করে দিছে। রাজবল্লভ বলতেছে জাহাপনা কি সত্যি, মানে এরা তো রাজার আন্ডারে, নবাবের আন্ডারে, এরা কি নবাবকে প্রশ্ন করতে পারবে? নবাবকে তখন ভয় ভয় রাজবল্লভ বলতেছে যে নবাব আপনি কি সত্যি ওনাকে নিয়ে যাবেন? সিরাজ উত্তপ্ত কণ্ঠে আপনাদের চলে যেতে বলছি না রাজা রাজবল্লভ, নবাবের হুকুম অমান্য করে রাজদ্রোহী তার শামিল, যে আপনারা টেররিস্ট ঘোষণা করে দিব আপনাদেরকে। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না। রাজবল্লভ প্রভৃত স্থানোদ্যোত মানে কি জানো? প্রস্থান করলো। হ্যাঁ শুনুন রায়দুল্লভ, শওকত জংহকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি, তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন, প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। কারে বলতেছে এটা বলো তো? রাজবল্লভরে বলতেছে, রায়দুল্লভরে বলতেছে যে আপনাকেও যুদ্ধ যেতে হতে পারে, আপনিও মোহনলালের সাথে যুদ্ধে যাবেন। মীর মর্দান আর মোহনলাল এই দুইজন শেষ পর্যন্ত নবাবের সাথে থাকবে, একটু মনে রেখো। রায়দুল্লভ কি বলতেছে? হুকুম জাহাপনা। আচ্ছা। ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলো। সিরাজ তখন বলতেছে মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা, আপনার কোনো অমর্যাদা হবে না। ঘসেটি তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, নবাবি করতে হবে না বেশি দিন, মানে করতে পারবা না বেশি দিন, কিয়ামত নাজিল হবে তোমার উপরে, আমি দেখবো। ডান। না না ঢাকার মতিঝিল না, এটা ঢাকার মতিঝিল না, এটা মুর্শিদাবাদের। এখানে হচ্ছে মানে ব্যাপারটা কেমন জানো, ওই যে ধরো কিছু রাষ্ট্রীয় ভবন থাকে না, যে রাজার, এটা তুমি পাবা কোথায় জানো? কি বলে, ব্রিটেনে এখনো আছে, তুমি দেখবা যে যে এখন রাজা সে হচ্ছে তোমার ব্রিটেনের রাজপ্রাসাদে থাকে, হ্যাঁ, বাকিংহাম প্যালেসে থাকে। এছাড়া আরো অনেক প্যালেস আছে, যেমন ডাচেস অফ ওয়েলিংটন, হ্যাঁ, আবার তোমার হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন, এরকম কিছু নাম আছে। মানে স্কটল্যান্ডের একটা প্রাসাদের মালিক হচ্ছে তোমার এখনকার বর্তমান প্রিন্স উইলিয়াম। এরকম আলাদা আলাদা জায়গা থাকতো রাজ দরবারের মানুষজনদের জন্য। তো এই মতিঝিল প্রাসাদে থাকতো হচ্ছে তোমার ঘসেটি বেগম, এটা ঘসেটির নিজের বাসভবন ছিল, সেখানে থাকতো। তো এই বাসভবনে অনেক ধরনের ষড়যন্ত্র হইতো বিধায় নবাব জেনে যাওয়ায় তাকে সরাই ফেলছিল এখান থেকে, বুঝা গেছে? তাকে সরাই ফেলছিল যে এই জায়গায় থাকলে তো বেশি ষড়যন্ত্র হবে, তাই তাকে আমি সাইডে রেখে দিই। কও এতটুকু বুঝা গেছে কিনা? শাহজাদ মির্জাফর নিবি রে? নে মির্জাফর নে, হ্যাঁ নে মির্জাফর। মির্জাফর ক্যারেক্টারটাও দুষ্টু ক্যারেক্টার। ও নবাবের যে স্ত্রী ছিল, সেই নবাবের স্ত্রী মির্জাফর এবং মিরন দুইজনই ওই স্ত্রীর পিছে পড়ছিল, বাপ বেটা দুইজনই। ঠিক আছে, নে তোরা নে সব নে। ওকে, তাইলে আজকের এই দুইটা পার্ট আমি শেষ করলাম। মাত্র 1 ঘন্টা 14 মিনিটে বড় দুইটা পার্ট আমরা শেষ করছি। আগামী দিন দ্বিতীয় অঙ্ক শুরু করব, দ্বিতীয় অঙ্কটা শেষ করব আগামী দিন বলতে শনিবার। তোমাদের শুক্রবারের ক্লাসটা তো বাদ দেওয়া হয়েছে, এখন হচ্ছে কালকে আমাদের ইবিআইএফআরসিতে ক্লাস আছে, 25 ব্যাচে যারা জয়েন করতে চাও হতে পারো। ফেব্রুয়ারি 1969 লাইন বাই লাইন পড়ানোর পরে সিকিউ মানে গাইড, একটা টেস্ট পেপারের যত কিছু আছে সব কিছু সমাধান করবো আর কি। তো এই ছিল ক্লাসটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।